আমাদের ডিসকাশন 2 হয়তো সবার শেষ হয় নাই, একটা করে ক্লাস সম্ভবত বাকি আছে। সেটা সমস্যা নেই, আমরা এই উইকে সেটা করে ফেলবো। আজকে আমরা ডিসকাশন 3 এর প্রথম এবং দ্বিতীয় অংশ, এই দুইটা অংশ করব দুইটা ক্লাসে। থার্ড অংশটা অফলাইন ক্লাসের জন্য রেখে দিচ্ছি। সো শুরু করে ফেলি, বিসমিল্লাহ। ওকে, সো ডিসকাশন 3, ইটস অ্যাবাউট মেজারিং স্ট্যান্ডার্ড অফ লিভিং হুইচ ইজ আ নেশনস ইনকাম। একটা নেশনের ইনকাম মেজার করা বা স্ট্যান্ডার্ড অফ লিভিং মেজার করার সবচেয়ে জনপ্রিয় পরিচিত একটা উপায় আছে, সেটার নাম কি বলেন দেখি? স্যার মাথা পিছু আয়। হ্যাঁ, মাথা পিছু আয়ের আগে কি হয়? মাথা পিছু আয় কোনটা থেকে বের করেন? জিডিপির কথা বলছেন, জিডিপি থেকে। জিডিপি, রাইট, জিডিপি। জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, যদি আপনি এটাকে ইলাবোরেট করেন, গ্রস শব্দের অর্থ হচ্ছে টোটাল, ডোমেস্টিক মানে দেশজ, আর প্রোডাক্ট হচ্ছে উৎপাদন। তো জিডিপি কে বাংলা করলে হবে মোট দেশজ উৎপাদন। এখন জিডিপি কে আপনি যদি একটু ডিফাইন করেন, সংজ্ঞা দেন, কি হবে সংজ্ঞাটা বলতে পারবেন কেউ? এনিওয়ান? জিডিপির সংজ্ঞা বলেন বলেন। স্যার আমরা হচ্ছে বাইরে যতটুকু আহ, মানে অন্য দেশে আমরা যে পরিমাণ হচ্ছে মুদ্রা বা হচ্ছে বৈদেশিক মুদ্রা যতটুকু অর্জন করতে স্যার দেশের মধ্যে উৎপাদনরত একটা সকল নির্দিষ্ট প্রোডাক্টের হ্যাঁ, হচ্ছে মার্কেট ভ্যালু, মানে দেশের মধ্যে, মানে বর্ডারের, মানে দেশের বর্ডারের মধ্যে হচ্ছে যতটুকু প্রোডাক্ট উৎপন্ন হয়েছে টোটাল, এটার মনিটারি ভ্যালু যেটা, মানে মানি যেটা, রাইট, যে অ্যাবসলিউটলি টাকাটার রাইট, মধ্যে। অ্যাবসলিউটলি রাইট। আপনার দেশের মধ্যে, আপনার বর্ডারের অভ্যন্তরে যা যা উৎপাদন হয় সেই উৎপাদনের মার্কেট ভ্যালু। এখানে একটা জিনিস বলতে হবে যে এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য মার্কেট ভ্যালু। ওকে, সো এইখানে সংজ্ঞাটা আপনারা দেখতেই পাচ্ছেন। মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন আ কান্ট্রি অর উইদিন আ কান্ট্রি ইন আ গিভেন পিরিয়ড অফ টাইম। এই সংজ্ঞার মধ্যে এই মার্কেট ভ্যালু, ফাইনাল গুডস, তারপরে উইদিন আ কান্ট্রি এবং গিভেন পিরিয়ড অফ টাইম, এই শব্দগুলো একটু ইম্পর্টেন্ট। শব্দগুলোকে আমরা একটু ভেঙে বোঝার চেষ্টা করব কেয়ারফুলি। প্রথমত, মার্কেট ভ্যালু মানে হচ্ছে প্রাইস। সহজ কথায় একটা প্রোডাক্টের মার্কেট ভ্যালু মানে হচ্ছে তার প্রাইস। সেকেন্ডলি, ফাইনাল গুডস, একটা প্রোডাক্ট উৎপাদনের কয়েকটা স্টেজ আছে। যেমন ধরেন, একটা শার্ট উৎপাদন করতে গেলে প্রথমে আপনাকে তুলা থেকে মানে তুলা উৎপাদন করতে হবে কৃষি জমিতে, সেখান থেকে সুতা করতে হবে, সুতা থেকে আপনাকে আহ একটা কাপড়ের টুকরা তৈরি করতে হবে। হুম, কাপড়ের টুকরা না, ধরেন একটা রোল বানান, আপনারা রোল থেকে একটা অংশ কেটে নেন, সেই অংশটা দিয়ে হয়তো একটা ফাইনাল শার্ট তৈরি করেন। সো এই ফাইনাল শার্টের প্রাইসটাকে আমরা জিডিপির মধ্যে ইনক্লুড করি, নট দিস স্টেজেস বিফোর, যে সুতার দাম কত বা তুলার দাম কত, বা হচ্ছে আপনার কি বলে একটা কাপড়ের টুকরার দাম কত, সেই প্রাইস গুলোকে আমরা জিডিপির মধ্যে ইনক্লুড করি না। উই ইনক্লুড দ্য ফাইনাল গুডস, দ্য ভ্যালু অফ ফাইনাল গুডস। যেমন ধরেন একটা পিৎজা বানাইলে আহ, আমার চিজ লাগতেছে, সসেজ লাগতেছে, লবণ লাগতেছে। তো এই পিৎজা বানানোর মধ্যে যে লবণটা লাগে ওইটা কিন্তু ফাইনাল গুডস না, এগুলোকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস, মধ্যবর্তী পণ্য। তো মধ্যবর্তী পণ্যের প্রাইসটা আমরা কেন ধরি না? বিকজ আপনার পিৎজার দামের মধ্যে লবণের খরচটা চলে আসে, বা ওই চিজের খরচটা অটোমেটিক্যালি ইনক্লুডেড থাকে। এই কারণে আমরা শুধুমাত্র পিৎজার প্রাইসটা ক্যালকুলেট করি। আদারওয়াইজ যদি আপনি ওই আগের স্টেপগুলোর ভ্যালু ক্যালকুলেট করেন, সেক্ষেত্রে ডাবল কাউন্টিং হতে পারে। তো আমরা ফাইনাল গুডস হিসাব করি। থার্ডলি, আপনার দেশের বর্ডারের মধ্যে হইতে হবে, অর্থাৎ আপনি যদি বিদেশি কোনো পণ্য কনজিউম করেন, বাইরে থেকে আনা প্রোডাক্ট, সেটা আপনার জিডিপির অংশ না। এবং লাস্টলি, আপনার একটা নির্দিষ্ট সময়ের ভেতরে এই উৎপাদনটা হিসাব করতে হবে। যেমন আমরা এই সময়টাকে বলি অর্থ বছর। অর্থ বছরের সময়কালটা কেউ বলতে পারবেন? স্যার আমাদের জুন টু জুন জুন থেকে এরকম। জুলাই। আচ্ছা, জুন টু জুন না, রাইট, জুলাই থেকে জুন। জুলাই টু জুন, একটা বছরের জুলাই থেকে শুরু হয়ে পরের বছরের জুন পর্যন্ত হচ্ছে একটা অর্থ বছর। সো এইভাবে আমরা তাহলে বলতে পারি যে বাংলাদেশের জিডিপি কে যদি আপনি ডিফাইন করতে চান, বাংলাদেশের বর্ডারের মধ্যে
জুলাই থেকে জুন একটা অর্থ বছরে যত ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস উৎপাদন হয় তাদের প্রাইসের সমষ্টি হচ্ছে জিডিপি। ওকে, সো এই হচ্ছে আপনার জিডিপির সংজ্ঞায়ন। জিডিপির সংজ্ঞায়নটা মাথায় রাখতে হবে একটু, কারণ এটার অ্যানালাইসিসে কাজে লাগবে সংজ্ঞাটা। এর পরবর্তীতে আপনি সংজ্ঞাটাতে যদি আরেকটু ক্লিয়ারলি বুঝতে চান তাহলে দেখতে হবে জিডিপির মধ্যে কোন জিনিসগুলো থাকবে না। এই জিনিসগুলো জিডিপির আওতার মধ্যে পড়ে না। সংজ্ঞায় আমরা জিনিসটা বলে ফেলেছি অলরেডি, সংজ্ঞা থেকেই বোঝা যায় যে কোন জিনিসগুলো থাকবে না। তারপর আমরা এগুলোকে একটু ভেঙে দেখি। প্রথমত ভ্যালু অফ ইন্টারমিডিয়েট গুডস। একটু আগে যেটা বললাম যে একটা প্রোডাক্ট বানাতে আপনার খাদ্য পণ্য বানাইতে আপনার লবণ লাগতে পারে, আপনার কাপড় বানাইতে কালার লাগতে পারে, হ্যাঁ, স্টিল, উড, গ্লাস, অনেক ধরনের অন্তর্বর্তীকালীন প্রোডাক্ট আছে, যে ইন্টারমিডিয়েট গুডস বা অন্তর্বর্তী প্রোডাক্ট। এই ভ্যালুগুলোকে আমরা জিডিপির মধ্যে আনছি না, কারণ ডাবল কাউন্টিং হয়ে যাবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, স্যার আমরা যে বাজার থেকে লবণ কিনে খাই, 1 কেজি লবণ তো দাম আছে, রাইট? এই লবণটা যখন আপনি বাজার থেকে কিনতেছেন তখন সেটা সরাসরি আপনার টেবিলে আসতেছে, এটা আপনি ডাইরেক্টলি কনজিউম করছেন। তখন ওই লবণের ভ্যালুটাকে বা প্রাইসটাকে আমরা জিডিপির অংশে ধরবো। বাট যেটা ওই পিৎজা বানানোর প্রসেসে বা বার্গার বানানোর প্রসেসে চলে গিয়েছে, ওই লবণের ভ্যালুটাকে আর আলাদা করে ধরবো না। হ্যাঁ, যে ওই পিৎজা বিক্রেতা কয় টাকায় কিনেছিলেন, কয় কেজি কিনেছিলেন, ওই দামটাকে আর আলাদা করে ধরছি না। আমরা শুধুমাত্র ডাইরেক্ট যে কনজামশন হয়, টোটাল যতগুলো প্রোডাক্ট ডাইরেক্ট কনজিউম হচ্ছে সেই ফাইনাল প্রোডাক্ট গুলো ধরছি, মাঝখানে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট গুলোকে বাদ দিচ্ছি। তারপর আমরা বাদ দিচ্ছি ইউজড প্রোডাক্টস। যত ধরনের সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট আছে, যেমন গাড়ি রিসেল করা বা ইলেকট্রনিক্স, ফার্নিচার আমরা অনেক সময় বিক্রি করে দেই, সেকেন্ড হ্যান্ড সেল করে ফেলি। এই বেচা কেনাটা আমার জিডিপির অংশ না। কেন অংশ না? বিকজ এটা আপনার পুরাতন কোন একটা বছরের উৎপাদন, রাইট? আমরা জিডিপির মধ্যে নির্দিষ্ট একটা অর্থ বছরের উৎপাদন ধরি। এই গাড়িটা পুরাতন আগের কোন একটা অর্থ বছরে উৎপাদিত হয়েছিল, বা এটা যদি একই অর্থ বছরের মধ্যে আপনি রিসেল করেন তারপরেও এটা ধরতে পারবেন না, বিকজ একবার এটার ভ্যালু আপনি ধরে ফেলেছেন। মালিকানার হাত বদল হইলে তখন যে প্রাইসটা এক্সচেঞ্জ হয়, এটা নতুন কোনো উৎপাদন না। এটা মাথায় রাখতে হবে যে রিসেল বা ইউজড গুডস এর বেচা কেনা এটা নতুন কোনো উৎপাদন না। একবার এই ভ্যালুটাকে ক্যালকুলেট করে ফেলা হয়েছে জিডিপিতে মোট আমাদের দেশের উৎপাদনের মধ্যে, সেই কারণে ইউজড গুডস আসবে না হিসাবে। এরপরে ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্টের কথা আগে আপনাদেরকে বলেছিলাম, ওই যে সার্কুলার ফ্লো মডেলের যে গ্রাফটা ছিল সেখানে বলেছিলাম ট্রান্সফার পেমেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের ভাতা, তারপরে বিভিন্ন ধরনের ত্রাণ বা সহযোগিতা ভাতা যেটা সরকার জনগণের জন্য খরচ করে। দেখেন, এই ধরনের পেমেন্ট কোনো উৎপাদনের পেমেন্ট না। এমন না যে এই লোকজনরা কিছু একটা উৎপাদন করেছে বা সরকারকে কোন একটা সার্ভিস দিচ্ছে, সেই সার্ভিসের বিনিময়ে সরকার পে করছে, ব্যাপারটা এরকম না। এখানে কোনো ধরনের নতুন গুডস বা সার্ভিস আসলে উৎপাদনই হয় না। সো ট্রান্সফার পেমেন্ট প্রক্রিয়ার মধ্যে যেহেতু কোনো উৎপাদন নাই, এটা আমাদের মোট দেশজ উৎপাদন বা জিডিপির অংশ নয়। এরপর আসছে কিছু ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, যেমন বন্ড কেনা। বন্ড হচ্ছে সঞ্চয়পত্র, তারপরে স্টক বা শেয়ার কেনা, তারপরে লোন দেওয়া বা লোনের রিপেমেন্ট গ্রহণ করা। এক্ষেত্রেও দেখেন নতুন কোনো উৎপাদন নাই। আপনি বন্ড কিনছেন অর্থাৎ একটা সঞ্চয়পত্রের মধ্যে আপনার টাকা রেখে দিচ্ছেন। আপনি স্টক কিনতেছেন অর্থাৎ একটা কোম্পানির মালিকানা কিনছেন, বা লোন দিচ্ছেন কাউকে, সেটা ফেরত নিচ্ছেন। এখানে টাকার হাত বদল হয়, এখানে নতুন গুডস বা সার্ভিস উৎপাদন হয় না, যে কারণে এই ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন জিডিপির অংশ না। এরপর আসতেছে নন মার্কেট ট্রানজাকশন। নন মার্কেট কেন বলতেছি স্যার? আমাদের ইকোনমিতে বা দেশে এমন অনেক উৎপাদন আছে যেটা আসলে মার্কেটে আসে না, এটা অ্যাকচুয়ালি এক ধরনের উৎপাদন। যেমন ধরেন, আপনার বাসায় আম্মা রান্না বান্না করে, আপনি বাসা পরিষ্কার করেন, বা নিজের কাপড় চোপড় ধরুন লন্ড্রি করেন, বা বাচ্চাদেরকে পড়াশোনা সাহায্য করেন, ফ্যামিলি বা ফ্রেন্ডদেরকে যে কোনো কাজে আপনি হেল্প করেন, এগুলো কিন্তু ভ্যালু আছে। যেমন রান্নার জন্য আপনি বাইরে থেকে মানুষ আনলে বা দোকান থেকে কিনে খাইলে এটার প্রাইস পে করতে হয়। ক্লিনিং এর জন্য কাউকে আপনি হায়ার করলে প্রাইস পে করতে হয়। অর্থাৎ এই কুকিং নামক একটা সার্ভিস বা ক্লিনিং যে সার্ভিস আছে, এই ধরনের সার্ভিসের মার্কেট ভ্যালু বা প্রাইস অ্যাকচুয়ালি আছে, কিন্তু ঘরে যা যা উৎপাদন হচ্ছে বা আপনি নিজের পরিবার বা বন্ধুদের জন্য যা করছেন সেটার কোনো প্রাইস নাই। সেই কারণে এইগুলার কোনো মার্কেট নাই। হাউসহোল্ডের ভেতরে বা ইন্টারনালি আমরা যত ধরনের সার্ভিস নিজেদেরকে দেই সেটা মার্কেটে আসছে না। সো এই হিসাবটা, মানে এই উৎপাদনটা আসলে জিডিপিতে কাউন্ট করা পসিবল হচ্ছে না, এবং এটা আমরা চাইলেও আসলে ক্যালকুলেট করাটা কঠিন। বিকজ
প্রত্যেকটা হাউস হোল্ডে কি পরিমাণ সার্ভিস জেনারেট হয় এটা বের করা খুব সময় সাপেক্ষ এবং খুবই কস্টলি। সো প্রচুর কস্টলি এবং সময় সাপেক্ষ হওয়ার কারণে নন মার্কেট ট্রানজাকশনকে জিডিপির আওতায় আনা যায় না। ওকে, আগের যে কটা পয়েন্ট বলেছিলাম এখানে জিডিপির অংশ ওইগুলো হতে পারে না বলেছিলাম, আর এটা আসলে গুডস বা সার্ভিস হলেও এটা উৎপাদন হওয়া সত্ত্বেও এটাকে আমরা আসলে আনতে পারি না হিসাবের মধ্যে, বিকজ অফ আওয়ার ল্যাকিংস ইন টাইম অ্যান্ড মানি। এর পরবর্তীতে আসছে আনরিপোর্টেড ট্রানজাকশনস। যেমন আপনি যদি গিফট দেন বা হচ্ছে টিপস দেন বা হচ্ছে পুরাতন জিনিস আপনার প্রতিবেশীদের মধ্যে বেচা কেনা করেন বা বন্ধু বান্ধবের মধ্যে একটা প্রোডাক্টের বিনিময়ে আরেকটা প্রোডাক্ট যেটাকে বলে বার্টার, এমন ধরনের অনেক ট্রানজাকশন আছে যেগুলো আসলে সরকারি খাতায় বা হচ্ছে আমাদের ফর্মাল মার্কেটে রিপোর্টেড না। সেই ধরনের আনরিপোর্টেড ট্রানজাকশন যেগুলো ফর্মাল কোনো রিসিটে বা খাতার মধ্যে পাওয়া যাবে না, এই ধরনের ট্রানজাকশনকে জিডিপির আওতায় আনা যায় না। এরপর আছে ইলিগাল ট্রানজাকশন। এইটাও এক ধরনের উৎপাদন। দেখেন এইখানেও আপনার ইলিগাল ড্রাগ, যেমন আপনার ধরেন কোকেইন উৎপাদন হচ্ছে, এটা প্রোডাক্ট, এটার মার্কেট প্রাইস আছে, ভ্যালু আছে, বাট আমরা এটাকে জিডিপির আওতায় আনতে পারি না বিকজ এটা এথিক্যাল পার্সপেক্টিভ থেকে আমাদের জন্য বেআইনি। সো এই ধরনের বেআইনি প্রোডাক্ট যেরকম আপনার চুরি করে চোরাই মার্কেট আছে, স্মাগলিং, গ্যাম্বলিং, ফ্রড, এই ধরনের যত ট্রানজাকশন আছে এখানে যদি গুডস বা সার্ভিস উৎপাদন হয়েও থাকে এটা আমরা এথিক্সের জায়গা থেকে জিডিপির অংশ হিসেবে ধরতে পারি না। যদি আমরা এটাকে ইলিগাল ট্রানজাকশন গুলোকে জিডিপির আওতায় নিয়ে আসি তাহলে আমাদের জিডিপির ভ্যালুটা আরো বড় হবে। বা অ্যাকচুয়ালি ব্যাপারটা মজার ব্যাপার যেটা হয় এখানে, ধরেন ড্রাগ ডিলিং এর পরে কেউ যদি ওই টাকাটা আমার ইকোনমিতে খরচ করে, সে যদি অন্য প্রোডাক্ট কিনে, ধরেন এখানে ড্রাগ ডিলিং করছে, কোকেন বেচা সে যা টাকা কামাইছে, এই টাকাটা সে তো ধরেন অন্য প্রোডাক্টের পেছনে বা সার্ভিসের পেছনে ব্যয় করতে পারে, সেই টাকা কিন্তু আমাদের জিডিপির মধ্যে অনেক সময় চলে আসতে পারে। সেক্ষেত্রে আমাদের যে জিডিপি যেটা দেখাচ্ছে ধরেন $450 বিলিয়ন, এর ভেতরে কিন্তু অ্যাকচুয়ালি আবার অনেক ইলিগাল ট্রানজাকশন চলে আসতেছে, যেটা আমরা ধরেন ড্রাগের প্রাইস হিসেবে নিয়ে আসি নাই, বা ড্রাগের মানিটা ইকোনমির মধ্যে ঢুকে অন্য প্রোডাক্টের প্রাইস হিসেবে চলে আসতেছে। তো সেই ক্ষেত্রে ইলিগাল ট্রানজাকশনের ভ্যালুগুলো বাদ দিলে হয়তো আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন আরো কমে যেতে পারে। ওকে, এর পরবর্তীতে আসতেছে পার ক্যাপিটা জিডিপি, যেটা আপনারা একটু আগে বলতেছিলেন মাথা পিছু আয়। ওকে, পার ক্যাপিটা জিডিপি কি জিনিস নিশ্চয়ই আপনারা জানেন। দেশের মোট উৎপাদন এটাকে যদি আপনি টোটাল পপুলেশন দিয়ে ভাগ করে দেন তাহলে হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয়। ন্যাশনাল যে জিডিপি, যেটার মানিটারি ভ্যালু দেখেন $450 বিলিয়ন বা সামথিং এটা হবে, একটু পরে আমি ডেটা দেখাচ্ছি কত সেটা, সেটাকে আপনার টোটাল পপুলেশন দিয়ে ভাগ করবেন, তাইলেই হচ্ছে পার ক্যাপিটা জিডিপি চলে আসবে। ওকে, সো জিডিপির সংজ্ঞাটা বলে ফেলছি। জিডিপির সংজ্ঞায় মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে একটা মার্কেট ভ্যালু। একটু আগেই বলছি জিডিপি ইজ আ মার্কেট ভ্যালু। জিডিপি আমরা যদিও বলতেছি এটা হচ্ছে মোট দেশজ উৎপাদন, আমাদের দেশে হাজার রকমের প্রোডাক্ট উৎপাদন হয়, এটা কোয়ান্টিটি, বাট আমরা কিন্তু উৎপাদনকে বলতে গেলে, মুখে বলতে গেলে সংখ্যায় বলতে পারবো না যে এতগুলা হয়তো ক্লথ উৎপাদন হচ্ছে বা এতগুলো বা কার উৎপাদন হচ্ছে, এইভাবে সংখ্যায় বলা যায় না। আমরা একটা প্রাইসের ভ্যালুতে আসলে উৎপাদনকে প্রকাশ করি। সো ইটস আলটিমেটলি মানিটারি ভ্যালু। ওকে, এই মানিটারি ভ্যালুর আলোচনা গেল এবং এই মানি থেকে আমরা একটা পার ক্যাপিটা ইনকামের সূত্র বুঝে ফেললাম। এরপর আসেন রিয়েল ডেটা দেখি। 2023 সালের ডেটা অনুযায়ী, ডেটাটা দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক ওয়েবসাইট থেকে আপনি পাবেন, বাংলাদেশের জিডিপি হচ্ছে $437.42 বিলিয়ন। এটাকে যদি আপনি টাকায় কনভার্ট করেন, 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারেন, অন্যান্য এভারেজ এখন 100-র মতোই দাম আছে বা 100 থেকে বেশি হবে আসলে। তো ধরা যাক তাহলে 43,742 বিলিয়ন টাকা। ওকে, 43 ট্রিলিয়ন টাকা হয়ে যাবে সেক্ষেত্রে। আর পার ক্যাপিটা জিডিপি, মাথা পিছু আয়, সেটা বাংলাদেশের আসতেছে $2529। টাকায় কনভার্ট করলে মোটামুটি 2.5 লাখ টাকা। সো নিশ্চয়ই আপনাদের পার ইয়ার ইনকাম 2.5 লাখ টাকা নাকি, কি বলেন? ভ্যালুটা দেখে আপনাদের ভালো লাগছে না? স্যার হ্যাঁ, আমাদের কেমনে হবে? কেমনে হবে? এই যে আমাদের গড় তো তাই দেখাচ্ছে, এই পার ক্যাপিটা জিডিপি বা গড় হিসাব মানে আমাদের প্রত্যেকের গড়ে আয় হচ্ছে এরকম। ওকে, সো ডেটাটা ফাইন, মানে দেখাচ্ছে যে আমরা ভালো ইনকাম করি অ্যাজ এ নেশন। ইস, এমন যদি হতো।
স্যার এটা চোখের শান্তি স্যার। আসলে বিষয়টা আসলে সমস্যা এরকম এখানে না, হচ্ছে, per আমাদের capita GDP খুব আরো কম বেশি সংখ্যক হইতে পারে, কম পার সংখ্যক ক্যাপিটা মানুষ। জিডিপি আমাদের আসলে খুব বেশিও না, এই ভ্যালুটা অনেক কম আসলে, অন্যান্য অনেক দেশে আরো বেশি, কত বেশি আমি দেখাবো না গ্রাফে। সমস্যাটা হচ্ছে এই টাকাটা আসলে সবার কাছে সমানভাবে নাই, এই গড় ভ্যালুর কাছাকাছি আমরা নাই, আমরা অধিকাংশ মানুষ এই গড় ভ্যালুর চেয়ে অনেক নিচে আছি, এটা হচ্ছে মূল সমস্যা। আচ্ছা, সেখানে আমরা এটা তো আসবো স্যার একটু পরে। ইয়ারলি না, হ্যাঁ ইয়ারলি স্যার, ইয়ারলি কিন্তু প্রত্যেক স্যার বছর। মান্থলি হিসাব করলে তো স্যার হচ্ছে আর একটু কমে যায়, মানে হচ্ছে 20, 21, 22 হাজার এরকম আসে না? কি 21,000 আসলে বুঝিনি। মানে মান্থলি হিসাব করলে তো স্যার হচ্ছে 20, হ্যাঁ 21 হ্যাঁ হাজার আসে, তো স্যার হ্যাঁ, নর্মালি তো হিসাবে। আপনাদের সবারই কি মোটামুটি 20-21 হাজার ইনকাম আছে মাসে? 80 জনের সবার আছে কি মনে হয়? না স্যার, সবার নাই। দেশের সবার গড়ে এত টাকা ইনকাম আছে নাই তো। আচ্ছা ফাইন, এটা নিয়ে আমরা পরে দেখবো গ্রাফে। ওকে, এবার আসেন। আমাদের কি এই ডাটাগুলো মুখস্থ করতে হবে? না না, কোনো দরকার নাই, এটা বোঝানোর জন্য দেয়া হয়েছে, রিয়েল ওয়ার্ল্ডে কি অবস্থাটা বোঝানোর জন্য। রিয়েল ওয়ার্ল্ডের অনেক গ্রাফ আমি আপনাদেরকে দেখাবো, ক্লাসরুমেও দেখাবো, মুখস্থ করার দরকার নেই, এটা হচ্ছে জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এরটা জরুরি। ওকে, দেখেন জিডিপি কিভাবে মেজার করতে হয়, জিডিপি মাপার বা ক্যালকুলেশনের কয়েকটা প্রসেস আছে। 3টা প্রসেস নিয়ে আমরা পড়বো, ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ, ইনকাম অ্যাপ্রোচ এবং এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। এর মধ্যে ভ্যালু অ্যাডেড এবং এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ আমাদের জন্য মোর ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশে এই দুইভাবে ক্যালকুলেশন করা হয়। পৃথিবীতে বেশিরভাগ দেশে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে ক্যালকুলেট করে, এবং আমাদের ইকোনমিক্স এর আইডিয়াগুলো বোঝার জন্য এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ। ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচটা সহজ, আর ইনকাম অ্যাপ্রোচ নিয়ে আমি তেমন আলোচনা করব না, বিকজ বাংলাদেশ এভাবে ক্যালকুলেট করে না। কেন করে না একটু পরে বলছি। চলেন প্রথমে ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচটা কি এটা দিয়ে শুরু করি। আমরা একটু আগে বলতেছিলাম যে আমাদের প্রোডাকশনের কয়েকটা স্টেপ থাকে, তাই না? প্রথমে যে কোনো একটা র ম্যাটেরিয়াল দিয়ে শুরু হয়, র ম্যাটেরিয়াল থেকে আপনি একটা মধ্যবর্তী প্রোডাক্ট উৎপাদন করেন, এরপরে এই মধ্যবর্তী প্রোডাক্টটা থেকে একটা ফাইনাল প্রোডাক্ট উৎপাদন করেন। এখন আমরা এই পুরো ইকোনমিতে যদি চিন্তা করি, ইন্টারমিডিয়েট প্রোডাক্ট গুলোকে মানে ডিস্টিংগুইশ করা বা ফাইনাল প্রোডাক্ট থেকে আলাদা করা কঠিন। যেমন আমি আপনাদেরকে বললাম যে লবণ, লবণ কি একটা ফাইনাল প্রোডাক্ট হবে নাকি হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হবে? এখন কিছু ইন্ডাস্ট্রির জন্য সেটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, আবার কখনো সেটা ফাইনাল প্রোডাক্ট। সো লবণের টোটাল ভ্যালু কত বাংলাদেশে উৎপাদন হয়েছে এটা হিসাব করাটা কঠিন। আবার ধরেন সুতা, বা ধরেন আপনার ক্লোথ, ফ্যাব্রিক, হ্যাঁ, আপনি বিভিন্ন ভাবে অনেক প্রোডাক্ট আমাদের উৎপাদন হয়, যেটা কিছু ক্ষেত্রে ইনপুট হিসেবে ব্যবহার করা হয়, আবার কিছু ক্ষেত্রে এটা ফাইনাল প্রোডাক্ট। সো ভ্যালু এডেড অ্যাপ্রোচ হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ যে প্রোডাকশনের প্রত্যেকটা স্টেজে নতুন করে কতখানি ভ্যালু অ্যাড হয়েছে সেটা যোগ করে সেখান থেকে জিডিপি বের করে। কি বললাম যে প্রত্যেকটা প্রোডাকশনের স্টেপ ওয়াইজ, প্রত্যেক স্টেপ থেকে নতুন করে কতখানি ভ্যালু অ্যাড হয়েছে, নতুন করে কতখানি কি বলা যায় এটাকে, নতুন করে কতখানি মূল্য আমার অর্থনীতিতে যোগ করতে পারছে ওই উৎপাদন প্রক্রিয়াটা, ওই স্টেজটা, সেই সবগুলাকে যোগ করে জিডিপি করে। আমি উদাহরণ দিতে সহজ হবে। ধরেন ধরেন আপনি একটা ইন্ডাস্ট্রিতে আছেন যেটা হচ্ছে ব্রেড ইন্ডাস্ট্রি, সহজ একটা উদাহরণ, এটা হচ্ছে রুটির ইন্ডাস্ট্রি। এটার প্রথম স্টেপটা হচ্ছে উইট উৎপাদন। উইট উৎপাদন করে একজন ফার্মার, কৃষক উইট উৎপাদন করে সে বাজারে 20 টাকায় উইট বিক্রি করে। ওকে ফাইন, আমরা ধরে নিচ্ছি এখানে ফার্মারের প্রোডাকশন কস্ট, মানে উইট যে সে জমিতে চাষ করে উৎপাদন করছে, এতে তার তেমন কোনো খরচ হয় নাই, প্রোডাকশন কস্টটাকে 0 ধরে নিচ্ছি। তাহলে একজন ফার্মারের মাধ্যমে আমার অর্থনীতিতে কত টাকার ভ্যালু অ্যাড হয়? 20 টাকা মাইনাস তার কস্ট ইকুয়াস টু 20 টাকা। এরপরে এই যে হুইট, এটা পারচেস করতেছে একজন ফ্লাওয়ার প্রডিউসার। এই ফ্লাওয়ার প্রডিউসার হুইট কিনে নিচ্ছে 20 টাকায়, এবং তার কাজের মাধ্যমে হুইটকে সে কনভার্ট করে ফ্লাওয়ার বানিয়ে 30 টাকায় সেল করছে। তাহলে একজন ফ্লাওয়ার প্রডিউসারের মাধ্যমে আমার ইকোনমিতে কয় টাকার ভ্যালু অ্যাড হচ্ছে? 10 টাকা। 10 টাকা। এক্স্যাক্টলি, আপনারা বুঝে ফেলছেন জিনিসটা, যে 30 টাকায় যেহেতু সে বিক্রি করতে পারতেছে এবং 20 টাকায় কিনছে, সে নিজে আমার ইকোনমিতে নতুন করে 10 টাকার ভ্যালু যোগ করছে। একইভাবে একজন বেকার, সে ফ্লাওয়ার থেকে ব্রেড উৎপাদন করে তার শ্রমের মাধ্যমে, এবং তার একটা প্রসেস করে ব্রেড তৈরি করে। 30 টাকায় ফ্লাওয়ার কিনেছে এবং 50 টাকায় ব্রেড সে বিক্রি করেছে, অর্থাৎ তার মাধ্যমে আমার ইকোনমিতে 50 - 30 =
20 টাকার ভ্যালু যোগ হলো। এবং ফাইনালি একটা প্যাকেট অফ ব্রেড, মানে যে ব্রেড গুলো র ব্রেড একটা গ্রোসারি স্টোরে আসতেছে, স্টোর সেটাকে প্যাকেজিং করে মোড়কে করে একটা স্টোর হায়ার করে বিভিন্ন ভাবে সেলারের কাছে পৌঁছায় দিচ্ছে। এটাকে 60 টাকায় সে বিক্রি করতেছে এবং 50 টাকা সে কিনেছিল। অর্থাৎ একটা গ্রোসারি স্টোরের মাধ্যমে আমার ইকোনমিতে 10 টাকার ভ্যালু অ্যাড হয়েছে। এখন আপনি যদি হিসাব করেন যে আমার ইকোনমিতে টোটাল ভ্যালু এডিশন কত, যে প্রত্যেকটা স্টেজ থেকে মোটমাট কতটুকু ভ্যালু যোগ হয়েছে আমার ইকোনমিতে, এই ফার্মারের হুইট থেকে শুরু করে আমার কনজিউমারের ব্রেড পর্যন্ত, এই ব্রেড উৎপাদন প্রক্রিয়ার সবগুলা স্টেজ মিলায়া মোট ভ্যালু এডিশন কত? 60। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে এই ভ্যালু এডিশন গুলোকে আমরা যোগ করছি, রাইট? সো এক প্যাকেট ব্রেডের মাধ্যমে আমার ইকোনমিতে নতুন করে 60 টাকার ভ্যালু যোগ হয়েছে। মজার বিষয়টা দেখেন, এই যে 60 টাকার ভ্যালু অ্যাড হয়েছে, এটা কিন্তু এক প্যাকেট ব্রেডের দামের সমান। ওকে, আমাদের জিডিপির যেই সংজ্ঞা ছিল, সংজ্ঞাটা এখানে কনসিস্টেন্ট থাকছে যে আমরা ফাইনাল গুডস এর ভ্যালুটাকে আনতে চাইছিলাম জিডিপির ভেতরে। সো ফাইনাল গুডস এর ভ্যালুটা এই প্রত্যেক স্টেজের টোটাল ভ্যালু এডিশনের সমান হইতেছে। সো আমার জিডিপি সংজ্ঞার দিক থেকে এখানে ঠিক থাকলো। সো আমরা কি করলাম, একটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা স্টেজ থেকে তার ভ্যালু এডিশন গুলো নিয়ে আইসা যোগ করলাম। এটাকে বলা হচ্ছে টোটাল ভ্যালু এডিশন। এখন এরকম ইন্ডাস্ট্রি অনেকগুলো আছে নিশ্চয়ই, তাই না? আমার ইকোনমি তো একটা দুইটা ইন্ডাস্ট্রি না, অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে। ধরা যাক আপনার এরকম একটা ইন্ডাস্ট্রি আছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এখানে আপনার ফার্মার কটন উৎপাদন করে, সেখান থেকে ফাইবার, ইয়ার্ন, ফ্যাব্রিক, অ্যাপারেল, আরএমজি অনেক কিছু পায়। হ্যাঁ, তো আরএমজি হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। আপনারা এখানে নিজেদের ইচ্ছা মতো সেলিং প্রাইস গুলো বসিয়ে ভ্যালু এডিশন বের করতে পারেন। ভ্যালু এডিশন বের করে দেখবেন যে টোটাল ভ্যালু এডিশন এই আরএমজি প্রোডাক্টের প্রাইসের সমান হচ্ছে। ওকে, সো আমরা কি করলাম, আমরা প্রত্যেকটা স্টেজে আমার ইকোনমিতে কতটুকু ভ্যালু আসলো সেগুলো যোগ করে একটা টোটাল ভ্যালু এডিশন বের করে ফেললাম। এটা আমি করছি না এখন, আপনারা নিজেরাই করতে পারবেন ইনশাল্লাহ। এবার আসেন বুঝাই কিভাবে এখান থেকে জিডিপি বের হয়। সো ইন্ডাস্ট্রি 1 ধরেন, এটা ছিল ব্রেড ইন্ডাস্ট্রি, হুইট থেকে শুরু হয়ে ব্রেড পর্যন্ত। তো এখানে প্রথমে হুইট, তারপরে ফ্লাওয়ার, তারপরে হচ্ছে ব্রেড, তারপরে মানে এরকম স্টেজ বাই স্টেজ ভ্যালু গুলাকে আমরা এখানে বসাইলাম, সেগুলোকে যোগ করলাম, আসলো ইন্ডাস্ট্রি 1 থেকে টোটাল ভ্যালু এডিশন। একইভাবে ধরেন আরএমজি ইন্ডাস্ট্রির মধ্যে স্টেজ বাই স্টেজ ভ্যালু অ্যাডেড গুলোকে বসাইলাম, চলে আসলো আরএমজি ইন্ডাস্ট্রির টোটাল ভ্যালু এডিশন। একইভাবে এরকম ইন্ডাস্ট্রি 3, 4, 5, 6, 7 এর মধ্যে অসংখ্য স্টেজ থাকতে পারে, স্টেজ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অসংখ্য স্টেজ থাকতে পারে। এই যে এইখানেও প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ভ্যালু এডিশন পাওয়া যাবে। এই টোটাল ভ্যালু এডিশন গুলাকে যদি আমরা সাম আপ করি তাহলে পাবো গ্রস ভ্যালু অ্যাডেড। গ্রস ভ্যালু অ্যাডেড কি? ইন্ডাস্ট্রি 1, ইন্ডাস্ট্রি 2, ইন্ডাস্ট্রি 3 থেকে এই টোটাল ভ্যালু এডিশন গুলোর সামেশন অফ টোটাল ভ্যালু এডিশন ফ্রম অল ইন্ডাস্ট্রি সেক্টরস। তো এখানে চলে আসলো গ্রস ভ্যালু অ্যাডেড। ফাইন, এবার এই গ্রস ভ্যালু অ্যাডেড এর সাথে দুইটা ভ্যারিয়েবল which is capital goods এবং ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, এই দুইটা ভ্যারিয়েবল যোগ করলেই চলে আসবে জিডিপি। সো দিস ইজ দ্য ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ। সো এবার শেষ থেকে শুরু করি। ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচে জিডিপির সূত্র হচ্ছে, আমি বলি দেখেন, ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচের মধ্যে জিডিপির সূত্রটা হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড প্লাস ভ্যালু অফ ক্যাপিটাল গুড এবং ভ্যালু অফ ইনভেন্টরি ইনভেস্টমেন্ট। এই দুইটা কি জিনিস পরে বুঝাচ্ছি, এই দুইটা আপাতত থাকুক, বোঝা লাগবে না। এই ভ্যালু অ্যাডেডটা কোথা থেকে আসছে? জিডিপির সূত্রের ভেতরে ভ্যালু অ্যাডেডটা আসছে এখান থেকে। গ্রস ভ্যালু অ্যাডেড হচ্ছে সামেশন অফ অল ভ্যালু এডিশন ফ্রম অল ইন্ডাস্ট্রি সেক্টরস। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ভ্যালু এডিশন যোগ করে পেয়ে গেছি আমরা গ্রস ভ্যালু অ্যাডেড। তো এটার সাথে আর দুটো ভ্যারিয়েবল চলে আসলো। এই হচ্ছে আপনার ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ। বাংলাদেশে এই মেথডে জিডিপি ক্যালকুলেশন করা হয়। ওকে, বাংলাদেশে মাইক্রোফোন অন করা ডিস্টার্ব হচ্ছে শুনতে। কার মাইক্রোফোন অন করা? না, আমি বলছি আগের গুলো থাকলে তাহলে আগের ওগুলো ইয়া করে ফেলতে। সাবরিনা আক্তার, মিউট করে দিলাম। ওকে ফাইন, আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশে এই প্রসেসে জিডিপি হিসাব করা হয়।
কারা হিসাব করে? BBS, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তারা এই প্রসেসে জিডিপি হিসাব করে। বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলোকে মোট 15টা ভাগে ভাগ করা হয়। 15 ইন্ডাস্ট্রি সেক্টরস আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অনুযায়ী। ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশনের হিসাবে 15টা ইন্ডাস্ট্রি থেকে তারা গ্রস ভ্যালু অ্যাডেড বের করে। গ্রস ভ্যালু অ্যাডেড বের করে সেখান থেকে BBS এর ডেটা, যেটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এবং ইনভেন্টরি আছে, সেখান থেকে বের করে ফেলা হয় জিডিপির ভ্যালু কত। আপনাদেরকে আমি একটু দেখাই এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য কোথায় যাবেন। আপনাদের গুগল ক্লাসরুমে এই বইটা আপলোড করে দেয়া আছে, ইন্ট্রোডাকশন টু ম্যাক্রো ইকোনমিক্স। রাইটার হচ্ছে কাজী ইকবাল, নিচে দেখেন লেখা আছে কাজী ইকবাল। এই বইটার চ্যাপ্টার 2 কে আমি বেস করে পড়াচ্ছি। চ্যাপ্টার 2, এই যে মেজারিং স্ট্যান্ডার্ড অফ লিভিং, এইটা এই এই চ্যাপ্টার 2 কে বেস করে আমি পড়াচ্ছি এবং এখানে আপনার জিডিপি নিয়ে আলোচনা আছে, এখানে ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ নিয়েও কথা আছে। যদি ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচে যাই, চ্যাপ্টার 3, সরি চ্যাপ্টার 2 এটা। এখানে আর যে টপিক গুলো আছে এগুলো আমরা একটু, এই যে ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ, প্রোডাক্ট অ্যাপ্রোচ আর ভ্যালু অ্যাডেড, এই যে এইখানে হচ্ছে আপনার ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচের ব্যাখ্যাটা দেয়া আছে। আপনারা চেষ্টা করলে এখান থেকে বুঝতে পারবেন। এখানে এই যে যে উদাহরণটা আমি দিলাম সেই উদাহরণটাও দেওয়া আছে। এটা সহ আপনারা একটু স্টাডি করলে ইনশাল্লাহ বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার ফেরত আসি আমার স্লাইডে। সেকেন্ডলি, ইনকাম অ্যাপ্রোচ। ইনকাম অ্যাপ্রোচ হচ্ছে আমার দেশের, আমি একটু ক্লিয়ারলি জিনিসটা একটু বলি, আগে শুনেন। আমার দেশের যত উৎপাদন হয়, যত সেক্টর থেকেই হোক না কেন, এই সেক্টরগুলো থেকেই দেশের মানুষের টোটাল ইনকাম জেনারেটেড হয়। সো দেশের মোট উৎপাদন আর দেশের মোট ইনকামের ভ্যালুটা আসলে এক। দেশে যত টাকার উৎপাদন হচ্ছে তত টাকাই আসলে দেশের মানুষের মোট ইনকাম। সো মানুষের মোট ইনকামকে আপনি যদি যোগ করতে পারেন তাহলে দেশের মোট উৎপাদনের ভ্যালুটাও পেয়ে যাবেন। আবারও বলছি, দেশের সকল ইন্ডাস্ট্রি মিলায়ে যা উৎপাদন হয় সেই উৎপাদনের জায়গাগুলো থেকে মানুষের আয় আসে। সো মানুষের টোটাল আয়কে যদি আপনি যোগ করতে পারেন তাহলে মোট উৎপাদনের ভ্যালু পাবেন। এখন ইনকাম অ্যাপ্রোচের একটা ছোট্ট সূত্র আছে, সূত্রটা আপনাদেরকে আমি দেখাই দেই। ইনকাম অ্যাপ্রোচের জন্য প্রথমে বের করতে হয় নেট ডোমেস্টিক ইনকাম। ওকে, এটাই জিডিপি না, প্রথমে নেট ডোমেস্টিক ইনকাম বের করতে হয়। নেট ডোমেস্টিক ইনকামের কয়েকটা সেক্টর আছে। যেমন আমাদের মানুষের প্রথম আয়ের উৎস হচ্ছে চাকরি থেকে বেতন এবং সাপ্লিমেন্টারি ইনকাম, যেমন ধরেন বোনাস, ওভার টাইম বা হচ্ছে আদার যে সমস্ত বেনিফিটস আছে। হ্যাঁ, সো বেতন এবং আদার বেনিফিটস মিলায় আমাদের এক ধরনের কাজের ইনকাম। সেকেন্ডলি, বিজনেসের প্রফিট, যারা বিজনেস করছেন তাদের প্রফিটেবল ইনকাম আছে। এখানে গভর্নমেন্ট এন্টারপ্রাইজেরও কিছু ইনকাম আছে, সরকারি ব্যবসা এবং বেসরকারি ব্যবসা, সব ধরনের ব্যবসার ইনকাম। সো চাকরির ইনকাম, ব্যবসার ইনকাম। এরপর আসতেছে আপনি যে টাকা সঞ্চয় করেন, আপনি যদি বন্ড কিনেন অথবা ব্যাংকে রাখেন, সেখান থেকে আপনার এক ধরনের ইনকাম আসতেছে, ইন্টারেস্ট ইনকাম। হ্যাঁ, বা আপনি যদি কোনো কোম্পানির শেয়ার কিনেন, সেখান থেকে আপনার প্রফিট আসতে পারে, সেই ইনভেস্টমেন্ট ইনকাম, এটা আরেক ধরনের ইনকাম। তারপরে কিছু আছে আপনার ফার্মস, মানে কৃষি ক্ষেত্র এবং ইনকর্পোরেটেড বিজনেস, মানে হচ্ছে ফর্মাল সেক্টরের বিজনেস না। সো এই ধরনের একটা ইনকাম সেক্টর আছে। আরেকটা হচ্ছে ট্যাক্স লেস সাবসিডিজ, মানে হচ্ছে গভর্নমেন্ট যে ট্যাক্স নেয়, লেস মানে মাইনাস, আর যে ভর্তুকি দেয়, গভর্নমেন্টের আয় হচ্ছে ট্যাক্স আর সাবসিডি হচ্ছে ব্যয়। সো ট্যাক্সের আয় থেকে যদি আপনি গভর্নমেন্টের ব্যয়টাকে বাদ দেন তাহলে গভর্নমেন্টের নেট আয় পাওয়া যায়। সো এই গভর্নমেন্টের আয়, ইনফর্মাল সেক্টরের আয়, ইনভেস্টমেন্টের আয়, বিজনেস ইনকাম এবং চাকরির ইনকাম, এই সবগুলা ইনকাম সেক্টরের ভ্যালুগুলোকে যোগ করলে আপনি পাবেন নেট ডোমেস্টিক ইনকাম। ওকে, ফাইন।
এবার আপনি নেট ডোমেস্টিক ইনকামের সাথে দুইটা ভ্যারিয়েবল যোগ করবেন, ডেপ্রিসিয়েশন এবং স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বা স্ট্যাটিস্টিক্যাল এরর। এই দুইটা নিয়ে পরে আলাপ করছি। এই ডেপ্রিসিয়েশন এবং স্ট্যাটিস্টিক্যাল এররের সাথে যোগ করবেন কোনটা? নেট ডোমেস্টিক ইনকাম। এটা হচ্ছে আমার এখানে মেইন ভ্যারিয়েবল। নেট ডোমেস্টিক ইনকাম পাচ্ছি এখান থেকে, এই কয়েকটা সেক্টরের ভ্যালু যোগ করলে। সো জিডিপি ইনকাম অ্যাপ্রোচে জিডিপি হচ্ছে এইটাই, নেট ডোমেস্টিক ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন প্লাস স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। সো এই মেথডের আর বিস্তারিত ব্যাখ্যা আমি করবো না, বিকজ বাংলাদেশে এইভাবে হিসাব করে না। বাংলাদেশে ইনকাম সেক্টর গুলোর এনাফ ডেটা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর কাছে আসে না, বা বাংলাদেশ এভাবে ডেটা কালেক্ট করতে পারে না। দ্যাট ইজ ওয়াই ইনকাম অ্যাপ্রোচকে বাংলাদেশ অ্যাভয়েড করে, এভাবে হিসাব করে না। পৃথিবীর কিছু দেশে, অল্প কিছু দেশে ইনকাম অ্যাপ্রোচটা ব্যবহার করা হয় যাদের এনাফ ডেটা বেসেস আছে। আদারওয়াইজ অন্য কান্ট্রিগুলো ভ্যালু অ্যাডেড অথবা মোস্টলি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচকেই ব্যবহার করে। সো এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে যাওয়ার আগে আপনাদের কোনো প্রশ্ন থাকলে শুনবো। এতক্ষণ যতটুকু বললাম তার উপরে প্রশ্ন আছে কিনা? স্যার আমাদের তো স্যার গুডস এন্ড সার্ভিসেস দুইটাই কি জিডিপি তে ইনক্লুডেড না? ডেফিনেটলি, যত গুডস আছে সার্ভিস আছে সবকিছু। স্যার তাহলে ভ্যালু এডিশনে আমাদের সার্ভিসটা কিভাবে হিসাব করে, লাইক টিউশনি বা মেডিকেল সার্ভিসেস? এইটারও সার্ভিসেরও যে স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। যেমন ধরেন আপনি সার্ভিসের কথা যদি চিন্তা করেন, ধরেন ডক্টরের সার্ভিস, হ্যাঁ, আপনি হসপিটালে যাচ্ছেন, আপনার সার্ভিস আছে। তো এইখানকার ভ্যালু এডিশনে আপনার চিন্তা করতে হবে যে একটা হসপিটালের ইনিশিয়াল কস্ট, হ্যাঁ, একটা বছরে হসপিটালের ইনিশিয়াল র মেটেরিয়াল এবং হচ্ছে সেট আপ যে কস্টটা আছে এটাকে আপনার ধরতে হবে। তারপরে তোমার কি বলে যে রোগী দেখার যে একটা প্রফিট সেটা আছে, সেখান থেকে তোমার ডায়াগনস্টিক্স এর যে প্রফিট সেটা যোগ করতে হবে। মানে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোকে যোগ করে সার্ভিসের হিসাবটাও করা যায়। ওকে স্যার, ভ্যালু এডিশনে বিবিএস তো স্যার মেবি 15টা ইন্ডাস্ট্রিকে হিসাবে ধরে, তাহলে হ্যাঁ। স্যার আদার কি বাকি থেকে যাচ্ছে না? তো এটা কি হিসাবে একটা গড়বড় হবে না? সবগুলোকে আমি 15টা ইন্ডাস্ট্রিকে ধরে, ব্যাপারটা এরকম না। দেশের মোট উৎপাদনকে 15টা ইন্ডাস্ট্রির মধ্যে নিয়ে আসে, মানে 15টা খাত। ঠিক আছে, 15টা ইন্ডাস্ট্রি না, এমন না যে তোমার টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ট্যানারি ইন্ডাস্ট্রি এইভাবে ভাগ করছে। জিনিসটা হলো যে একই ধরনের উৎপাদনকে একটা ইন্ডাস্ট্রির আওতায় নিয়ে আসছে। তো এইভাবে 15টা খাত হয়েছে, মোট সকল উৎপাদন মিলায়া 15টা খাত হয়েছে। সো এই 15টা খাতের উৎপাদনই দেশের মোট উৎপাদন। এর ভিতরে একটা ইন্ডাস্ট্রি ধরো সার্ভিস সেক্টর আছে, সার্ভিস সেক্টরের মধ্যে আবার উপখাত আছে, উপখাতের মধ্যে শিক্ষা, চিকিৎসা, তারপরে তোমার আদার্স সবকিছুই আছে। ওকে স্যার। ওকে ওকে ঠিক আছে, আরো প্রশ্ন থাকলে করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা আমাদের যে মেইন সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যাপ্রোচ, এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, এখানে যাই। সো ইনকাম অ্যাপ্রোচে যে কথাটা বলেছিলাম যে দেশের মোট আয় আসলে দেশের মোট উৎপাদনের সমান, একইভাবে দেশের মোট ব্যয় আসলে মোট উৎপাদনের ভ্যালু সমান। আমরা সার্কুলার ফ্লো মডেল যখন আঁকছিলাম, একটু মনে করে দেখেন, আমাদের যে হাউস হোল্ড ছিল, হাউস হোল্ডের কাছে সম্পদ থাকে, এই সম্পদ ফার্মগুলা কিনে নেয়, ফার্মগুলা কিনে আপনার গুডস অ্যান্ড সার্ভিস উৎপাদন করে, উৎপাদন করে কাদের কাছে বিক্রি করে? আবার এই হাউস হোল্ডের কাছে কিন্তু বিক্রি করে। সো আমার দেশের যে মোট উৎপাদন, এইটার পেছনে দেশের মানুষের টাকাই খরচ হয়। সো এক বছরে এই যত কিছু উৎপাদন হয়েছে সেটা কিনতে যত টাকা খরচ হয়েছে সেটাই কিন্তু জিডিপির ভ্যালু। আমরা জানি যে জিডিপি হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস, তাই না? তো প্রাইসটা যারা পে করছে তারা কিন্তু কিনছে, তারা ব্যয় করছে। তো দেশের মোট ব্যয়কে আপনি যদি হিসাব করতে পারেন তাহলে দেশের জিডিপি পাওয়া যায়। এখন এই এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে ব্যয়ের মূল 4টা খাত আছে। ওকে, দেশের মোট ব্যয়কে 4টা মূল খাতের মধ্যে নিয়ে আসা যায়, এবং ওই 4টা ভ্যারিয়েবলকে দিয়ে আমরা দেশের ইকোনমির ডাইনামিক্স গুলাকে বুঝতে পারি। তো এই অ্যাপ্রোচটা বোঝার জন্য একটা সহজ গল্প আপনাদেরকে বলবো, যেটা হচ্ছে মিস্টার রবিনসন ক্রুসোর গল্প। রবিনসন ক্রুসোর নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, গল্পটাও পড়েছেন হয়তো কেউ কেউ। কেউ বলতে পারবেন শর্টকাটে কি গল্প ছিল? এনিওয়ান? স্যার, একটা আইল্যান্ডে হচ্ছে মানে অনেক বছর ছিল আর কি, ওখানে হচ্ছে সার্ভাইভ করছিল না এই টাইপের। মানে বিভিন্ন জিনিসকে উনি প্রাকৃতিক ন্যাচারাল জিনিসগুলোকে কাজে লাগিয়ে সার্ভাইভ করছিল।
আর অনেক কিছু তৈরি করছিল ইনফ্রাস্ট্রাকচার টাইপের ওইখানে থাকা অবস্থায়। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। তো উনি স্যার এখন হ্যালো, শোনা যাচ্ছে ওকে ওকে, এতক্ষণ অফ ছিল। হ্যাঁ, আমি আসলে একটা ঝামেলায় পড়ছি। আমার ডেস্কটপের মাইকটা নষ্ট হয়ে গেছে। আমাকে ফোন থেকে কথা বলতে হইতেছে, ডেস্কটপ থেকে স্লাইড শেয়ার করতে হচ্ছে। আচ্ছা ফাইন, আপনারা কতটুকু শুনছেন? স্যার এই গল্পটা কি স্যার আপনি বলছিলেন যে কেউ কি রবিনসন ক্রুসো স্টোরিটা জানে কিনা, এতটুকু পর্যন্তই হচ্ছে শুনছি। আচ্ছা, কেউ কি বলছে এর মধ্যে? বলে ফেলছে গল্পটা? জি আচ্ছা স্যার, একজন বলছে। আচ্ছা, ঠিক আছে, বলে ফেললে তো আপনারা বুঝছেন। ফাইন, আমি আবার একটু সামারি করি। রবিনসন ক্রুসো ছিল একজন কি বলে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। গল্পটা এরকম ছিল যে সে ফ্যামিলির সাথে কোন একটা মনোমালিন্য হয়ে সে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে এবং একটা জাহাজে উঠে সে বিভিন্ন জায়গায় যায় অ্যাডভেঞ্চার করতে। তো পরবর্তীতে জাহাজটা হচ্ছে আহ, ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয় এবং একটা দ্বীপের পাশে, এটা হচ্ছে রবিনসন ক্রুসো আহ জাহাজটা ভঙ্গুর অবস্থায় একমাত্র রবিনসন ক্রুসো বেঁচে থাকে এবং একটা দ্বীপের মধ্যে যে সে আটকায় পড়ে। এই দ্বীপের মধ্যে সে প্রায় 28 বছর জীবনযাপন করে। 28 বছর তাকে বিভিন্নভাবে সার্ভাইভ করে বেঁচে থাকতে হয়। তো এরকম একটা গল্প ছিল রবিনসন ক্রুসোর। এই গল্পটাতে আমরা যেখানে ফোকাস করব যে রবিনসন ক্রুসো বেঁচে থাকার স্বার্থে যা যা করেছিল, যে জিনিসগুলো উৎপাদন করেছিল, এই উৎপাদিত পণ্যগুলাকে ক্যাটাগরিক্যালি ভাগ করব। ওকে, সো ক্যাটাগরিক্যালি ভাগ করলে রবিনসন ক্রুসোর যে দ্বীপটা, এই দ্বীপটাকে যদি আপনি একটা দেশ চিন্তা করেন, তাহলে ওই দেশের উৎপাদনের বা ব্যয়ের খাতগুলা আপনি বের করতে পারবেন। ওকে, সো চলেন প্রথমে আমরা প্রোডাক্টের ধরন, মানে এখানে মাথায় রাখবেন যে আমরা রবিনসন ক্রুসোর কাছ থেকে আমাদের দেশে উৎপাদিত বা হচ্ছে আমরা যে সমস্ত জিনিস আসলে ব্যবহার করি, যে সমস্ত জিনিসের পেছনে ব্যয় করি, এই ব্যয় করা জিনিসগুলোর ক্যাটাগরি বের করতে চাইতেছি। সো প্রথমে চলেন, রবিনসন ক্রুসো বেঁচে থাকার ক্ষেত্রে ফার্স্ট অফ অল কিসের কথা চিন্তা করছে? বেঁচে থাকার জন্য ফার্স্ট আপনাকে কি ম্যানেজ করতে হবে বলেন? খাদ্য। খাবার। রাইট, খাবার ব্যবস্থা করতে হবে। একটা দ্বীপের মধ্যে কি পাওয়া যায়? সাধারণত দ্বীপ চিন্তা করলে আমাদের মাথায় কি আসে? মাছ গাছ আছে? থাকবে, একটু বন থাকবে, সেখানে গাছের থেকে নারিকেল গাছ খাবার সংগ্রহ করবে, ফল ফুল। স্পেশালি নারিকেল গাছ, তাই না? দ্বীপের কথা মনে করলে আমাদের মাথায় স্পেশালি একটা নারিকেল গাছ। অনেক গাছ নাও থাকতে পারে, বাট আইল্যান্ডের ধারণা আসলেই মাথায় আসে যে একটা নারিকেল গাছ থাকবে এবং এই আইল্যান্ডের আশেপাশে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাবে। তা ফাইন, রবিনসন ক্রুসো কি করলো যে প্রথমে সে মাছ ধরার চেষ্টা করলো। ঠিক আছে, তো অনেকভাবে চেষ্টা করছে। তো ধরে ধরে মাছ আহ, সে কোনো একভাবে শিকার করার ব্যবস্থা করছে। এটা হচ্ছে তার প্রথম উৎপাদন। তো মাছটা হচ্ছে তার জন্য একটা কনজাম্পশন গুডস। আমার ইকোনমিতে এবার চিন্তা করেন, আপনারা আহ, যে সমস্ত জিনিসের পেছনে ব্যয় করেন তার বড় একটা অংশ হচ্ছে কনজাম্পশন গুডস। যেমন আপনি খাবার খান, আপনি পোশাক পরেন, আপনি কলম কিনেন, আপনি গাড়ি কিনেন, এগুলোর সবই হচ্ছে কনজাম্পশন গুডস, যেগুলো আপনার ভোগ্য পণ্য। তো প্রথম যেই বড় একটা সেক্টরের পেছনে আমরা ব্যয় করি সেটা হচ্ছে কনজাম্পশন গুডস। সো রবিনসন ক্রুসোর প্রথম উৎপাদিত যে পণ্যের ক্যাটাগরি সেটা হচ্ছে কনজাম্পশন গুডস, ফিশ। রবিনসন ক্রুসো গাছে উঠতে পারতো না, এই কারণে সে ফ্রেশ ডাবগুলা পারতে পারতো না। সে হচ্ছে যেই ডাব পাওয়া যাইতো মাটিতে পড়া সেগুলা হয়তো খাইতো। এখন এই যে মাছটা সে ধরছে, তার যে প্রথম কনজাম্পশন গুডস, এটা ধরার জন্য তার আরেক ধরনের প্রোডাক্ট তৈরি করার প্রয়োজন আছে। সে প্রথমে কিছুদিন চেষ্টা করছে যে সাঁতার দিয়ে, হাত দিয়ে বা হচ্ছে পাথর দিয়ে, বাড়ি দিয়ে মাছ ধরতে, মানে সামহাও অনেকভাবে চেষ্টা করছে মাছ ধরতে, কিন্তু এটা এফিসিয়েন্ট ছিল না। এরপরে সে একটা বুদ্ধি বের করলো যে এই এরকম একটা বর্ষা বা হারপুন এটা বানাইতে হবে। হারপুন বা বর্ষা, এটা ধরেন গাছের কাঠ দিয়ে বানাইছে, আমি এখানে ছবি আন্দাজে দিছি। সে লোহার বানাইতে পারে নাই হয়তো, বা বানাইতেও পারে। জাহাজের ভাঙা টুকরা অংশ দিয়ে সে কাঠের বা লোহার ধরেন এরকম একটা বর্ষা বানাইছে। বর্ষা বানানোতে তার জন্য মাছ ধরাটা সহজ হয়েছে।
সো এই যে বর্ষা ইটসেলফ এটা কিন্তু আরেক ধরনের উৎপাদন, বা এটা আরেক ধরনের গুডস, এটা আরেক ধরনের প্রোডাক্ট। এগুলা কি প্রোডাক্ট? এই যে কাঠের লাঠির সাহায্যে সে কাঁকড়া বা মাছ ধরে, মধ্যস্থ এটাকে বা এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল গুডস অর ইনভেস্টমেন্ট গুডস, রাইট? কে জানি কি বললেন, শুনি না আমি। স্যার মানে এখানে আমি বলতে চাইছিলাম মধ্যস্থ। আচ্ছা, মধ্যস্থ না, জিনিসটা হচ্ছে ক্যাপিটাল গুডস, অর্থাৎ টুলস, মেশিনারিজ, ইকুইপমেন্টস। আমরা বিভিন্ন ধরনের টুলস, মেশিনারিজ, ইকুইপমেন্টস পারচেস করি। এটা আমরা না করলেও বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে যারা উৎপাদনকারী তারা করে। প্রোডাক্টিভ কোম্পানি, ফার্মস যারা আছে তারা বিভিন্ন ধরনের মেশিনারিজ, টুলস এর পেছনে ব্যয় করে। তো এই যে মেশিনারিজ, টুলস, ইকুইপমেন্টস আছে, যেমন রবিনসন ক্রুসোর ক্ষেত্রে এই বাঁশের কঞ্চি অথবা লোহার বর্ষা, এটা হচ্ছে ক্যাপিটাল গুডস। এবং এটাকে আরেকটু সুন্দরভাবে বললে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট গুডস। কেন স্যার ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট একটা সহজ বিষয় আপনাদের মাথায় দেই, এটা মাথায় রাখবেন। ইনভেস্টমেন্ট হচ্ছে এমন জিনিস যেটা বর্তমানে আপনার খরচ, ভবিষ্যতে আপনার বেনিফিট। সো বর্তমান যেই খরচটা আপনাকে ভবিষ্যৎ বেনিফিট দিবে, বা বর্তমান যে উৎপাদনটা আপনাকে ভবিষ্যতে বেনিফিট দিবে, সেটাই হচ্ছে ইনভেস্টমেন্ট। সো এই যে বর্ষা বানাইলো বা সে একটা হারপুন বানাইলো, এটার মাধ্যমে সে ভবিষ্যতে অনেক দিন ধরে মাছ ধরতে পারবে, তাকে এই বর্ষাটা একটা সার্ভিস দিবে। ওকে, সো সেই কারণে এটা হচ্ছে ক্যাপিটাল গুডস। এটা রবিনসন ক্রুসোর দ্বিতীয় ধরনের উৎপাদন। ওকে, ফাইন। এই লোকটাকে কেউ চিনেন? এটা রবিনসন ক্রুসো না? স্যার টম হ্যাঙ্কস। হ্যাঁ, টম হ্যাঙ্কস। টম হ্যাঙ্কসের বিখ্যাত একটা মুভি আছে ক্যাস্টওয়ে, এর মধ্যে সিমিলার একটা কাহিনী হয়েছিল যে সে প্লেন ক্র্যাশ করে একটা দ্বীপের মধ্যে আটকা যায় এবং সে অনেক দিন ধরে এখানে সার্ভাইভ করে। সেটার একটা চমৎকার কাহিনী এখানে আছে। অলরাইট, আমরা সামনে আগাই। এরপরে এই রবিনসন ক্রুসো যে দ্বীপটা, এই দ্বীপের কাছাকাছি অঞ্চলে কিছু সেভেজ, মানে কি বলা যায়, মানে অনেকটা ক্যানিবল, মানুষ খেকো টাইপের জঙ্গলি মানব থাকে, জঙ্গলি মানব যারা মানুষ খায়। ওকে, সো এই জঙ্গলি মানুষদের কাছ থেকে বাঁচার জন্য সে যে কাজটা করলো, সে লম্বা লম্বা কিছু বেড়া বানাইলো, কিছু ফাঁদ তৈরি করলো, যাতে সেখান থেকে ওদের আক্রমণ থেকে সে মোটামুটি রক্ষা পায় বা একটা ডিফেন্স মেকানিজম পায়। ওকে, অ্যাকচুয়াল গল্পের সাথে একবারে পাই টু পাই মিলাইতে যায় না, আমার কথা একটু হেরফের হইতে পারে। আমার মূল বিষয় হচ্ছে এখানে উৎপাদন ব্যাপারটা বোঝা। সো ধরেন রবিনসন ক্রুসো ওই ক্যানিবলদের হাত থেকে বাঁচার জন্য এরকম বেড়া বানাইছে বা ফাঁদ পাতছে। এই যে বেড়া বানানো বা ফাঁদ পাতা, এটা আরেক ধরনের উৎপাদন বা গুডস। কিরকম গুডস? এখানে কনসেপ্টটা হচ্ছে রবিনসন ক্রুসো যে বেড়াটা বানাইছে, এই বেড়ার অভ্যন্তরে রবিনসন ক্রুসো বাদে যদি আরো কেউ থাকে, তারা সবাই সুরক্ষা পাবে। যদি এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি থাকে বা আরো মানুষ এসে বসবাস করে, তাহলে এই বেড়াটা আসলে সবাইকে সমানভাবে সার্ভিস দিবে, বা এই ফাঁদের কারণে সবাই সমানভাবে সুরক্ষিত হবে। এই ধরনের প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষের সবাইকে সমান পরিমাণ সার্ভিস দেয়, সেগুলোকে বলে পাবলিক গুডস। যেমন ধরেন আপনার দেশের রাস্তাঘাট, পাবলিক স্কুল, কলেজ, তারপর ধরেন স্ট্রিট ল্যাম্প, তারপর ধরেন মিলিটারি, দেশের ডিফেন্স সিস্টেম, পুলিশ, এই ধরনের যেই গুডস বা সার্ভিস আছে, এগুলাকে বলা হয় পাবলিক গুডস, যেগুলো সবার জন্য কমন। ওকে, সো এই পাবলিক গুডস এর পেছনে আমাদের অনেক ব্যয় আছে। আমরা এখানে, এটা আমাদের ব্যয়ের একটা বড় খাত। সো দিস ইজ দ্য থার্ড সেক্টর অফ আওয়ার এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। ওকে, সো কি গেল এটা? পাবলিক গুডস, যেটার মাধ্যমে সবাই সমানভাবে সুযোগ পায়। সো এবার আসেন রবিনসন ক্রুসোর গল্পে আরেকটু মোড় নিল, যে হঠাৎ করে সে একটা লোককে উদ্ধার করলো। ওকে, ওই ক্যানিবলদের হাত থেকে উদ্ধার করলো একটা লোককে, তার নাম হচ্ছে মিস্টার ফ্রাইডে। সো এই মিস্টার ফ্রাইডেকে উদ্ধার করে আনার পরে তারা হচ্ছে দুজন একসাথে থাকলো এই দ্বীপটার মধ্যে। এই ইয়েটা যে মানে ফ্রাইডে লোকটা, এই লোকটা গাছে চড়তে ওস্তাদ। সে দ্রুত হচ্ছে ডাব পেরে নিয়ে আসতে পারে, যেটা রবিনসন ক্রুসো পারতো না। আবার রবিনসন ক্রুসো যেভাবে মাছ ধরতে পারে, মিস্টার ফ্রাইডে বা সেভাবে পারে না। এখানে তাদের মধ্যে এক ধরনের বিনিময় চালু হলো, যে না, আমি ডাব পেরে আনবো এক গাদা, তুমি এক গাদা মাছ ধরবা, দুজন মিলে শেয়ার করবো। সো এই যে যে প্রোডাক্টটা উৎপাদনে ভালো, সেই প্রোডাক্টটা উৎপাদন করে আরেকজনের সাথে বিনিময় করা, এই ব্যাপারটা যে বেনিফিশিয়াল, এটা আমরা গত একটা ক্লাসে দেখছি, তাই না? ট্রেডের মধ্যে দুই ধরনের প্রোডাক্ট আছে, এক্সপোর্ট এবং ইম্পোর্ট, তাই না?
সো আমাদের ইকোনমির লাস্ট যে প্রোডাক্টটা মানে এই যে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে রবিনসন ক্রুসোর গল্প থেকে আমরা বুঝতেছি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট গুডস। সো এই এক্সপোর্ট ইম্পোর্ট গুডস এর পেছনে আমাদের একটা বড় ব্যয়ের খাত আছে। সো দিস ইজ দ্য ফোর্থ ক্যাটাগরি অফ এক্সপেন্ডিচার ইন আওয়ার মেথড। ওকে ফাইন। সো এই হচ্ছে রবিনসন ক্রুসোর গল্প। এরপরে সে মিস্টার ফ্রাইডে সহ বিভিন্ন ভাবে পরে যায়, উদ্ধার পাইলো। ফাইন। রবিনসন ক্রুসোর গল্প থেকে আমরা যে 4টা সেক্টর বাইর করলাম, এটাকে যদি আমরা এবার একটা ইকুয়েশনের মধ্যে নিয়ে আসি, দেখেন ইকুয়েশনটা হচ্ছে এই ভেঙে দেখাই। সি সি হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার। এটা কোন ধরনের প্রোডাক্টের পেছনে? আমরা যে ভোগ্য পণ্যগুলা ব্যবহার করি, যেমন পোশাক বললাম একটু আগে উদাহরণস্বরূপ। সো এই সকল ধরনের কনজাম্পশন গুডের যে ব্যয় সেটা হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার। এরপর আসতেছে ক্যাপিটাল গুডস, টুলস, মেশিনারিজ, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। তারপরে পাবলিক গুডস এর পেছনে যে খরচটা মেইনলি গভর্নমেন্ট করে সেটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এবং এক্সপোর্টেড প্রোডাক্টস মাইনাস ইম্পোর্টেড প্রোডাক্টস সেটা হচ্ছে নেট এক্সপোর্ট। এই 4টা কম্পোনেন্টকে যদি আপনি যোগ করেন, অর্থাৎ এই 4টা কম্পোনেন্টের মানিটারি ভ্যালু, আমার দেশের মোট কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং নেট এক্সপোর্ট এক্সপেন্ডিচার, এই 4টা ব্যয়ের খাতকে যদি আপনি যোগ করেন তাইলে পাওয়া যাবেন ওয়াই ইকুয়ালস টু জিডিপি, বা এটাকে আপনি আউটপুট বলতে পারেন, হুইচ ইজ দ্য টোটাল প্রোডাকশন অফ এ কান্ট্রি। সো এই ইকুয়েশনটা হচ্ছে ন্যাশনাল ইনকাম আইডেন্টিটি। এই আইডেন্টিটি ব্যবহার করে আমরা অনেক ধরনের ক্যালকুলেশন বা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এখান থেকে বের করি। সো ইকুয়েশনটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। সো ইকুয়েশনটার জন্য আপনাদেরকে গল্পটা বলা, যাতে করে আপনার ভালো করে ইকুয়েশনটা মাথায় থাকে। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে ইকুয়েশনটাকে একটু ভেঙে বোঝা, যে বাস্তবে আপনি তো রবিনসন ক্রুসোর গল্পে বুঝলেন যে সে ডাব বা মাছ খায়, বাট বাস্তবে আসলে কনজাম্পশন এক্সপেন্ডিচারের মধ্যে কি কি আছে, এই ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে কোন কোন ধরনের প্রোডাক্ট আছে, হোয়াট আর দ্য টু মানে কম্পোনেন্টস অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এই 4টা ক্যাটাগরিকে আমরা একটু ভেঙে বোঝার চেষ্টা করব। সো ক্লাসের ফার্স্ট অংশ শেষ, নেক্সট অংশে আমরা এই 4টা ভ্যারিয়েবল অর্থাৎ কম্পোনেন্টস অফ জিডিপি এটা বোঝার চেষ্টা করব। সো যেহেতু টানা অনেকক্ষণ কথা বললাম, আমি 3 মিনিটে একটা শর্ট ব্রেক নেই। আপনারা একটু মাথাটা রিল্যাক্স করেন, তারপর আমরা পরের অংশটা শুরু করছি।
হ্যালো, জি স্যার, আসসালামু শোনা আলাইকুম স্যার। যাচ্ছে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, জি শোনা স্যার, শোনা যাচ্ছে। যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ওকে ফাইন, আমরা ক্লাসের নেক্সট অংশে চলে যাই, কম্পোনেন্টস। এবার আমরা দেখার চেষ্টা করব যে এই চারটা ভ্যারিয়েবল, কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং নেট এক্সপোর্ট, এর মধ্যে কি থাকবে। ফার্স্ট অফ অল কনজাম্পশন। কনজাম্পশন এর মধ্যে তিনটা ক্যাটাগরি থাকবে। প্রথম ক্যাটাগরি হচ্ছে এক্সপেন্ডিচার অন ডিউরেবল গুডস। ডিউরেবল মানে কি আপনারা নিশ্চয়ই সাউন্ডে কি জানেন। একটু প্রবলেম হইতেছে নাকি? আস্তে আস্তে এখন আসতেছে ঠিকভাবে? এখন ঠিক আছে? ঠিক আছে হ্যালো, হ্যালো, স্যার ঠিক আছে। স্যার, সাউন্ড ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। সো যেটা বলছিলাম যে প্রথম ক্যাটাগরি ডিউরেবল গুডস, যেটার মিনিং হচ্ছে অনেক দিন টিকে এরকম প্রোডাক্ট, যেমন ইলেকট্রনিক্স, অটোমোবাইলস, ফার্নিচার্স, হোম অ্যাপ্লায়েন্সেস। ওকে, সো প্রত্যেক বছর আমরা যত সংখ্যক ইলেকট্রনিক্স, অটোমোবাইলস, ফার্নিচার্স এই টাইপের ডিউরেবল গুডস যতগুলা উৎপাদন করি এবং খরচ করি, এই মোট এক্সপেন্ডিচার একটা বছরে সকল ধরনের ডিউরেবল গুডস এর উৎপাদনের পেছনে যে খরচ, সেটা হচ্ছে এক্সপেন্ডিচার অন ডিউরেবল গুডস। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে নন ডিউরেবল গুডস, যেমন সব আপনার দৈনিক খাদ্য প্রয়োজন, কয়েক মাস পর পর কাপড় প্রয়োজন, সপ্তাহে সপ্তাহে ফুয়েল প্রয়োজন, মাসে আপনাকে ভাড়া দিয়ে দিয়ে হয়তো হাউজিং সার্ভিস নিতে হয়, অনেকেই নিচ্ছেন। সো এই জিনিসগুলো হচ্ছে নন ডিউরেবল, শর্ট লিভড প্রোডাক্টস। সো একটা অর্থ বছরে দেশের মধ্যে যত নন ডিউরেবল গুডস এর পেছনে আমাদের খরচ, সেটা হচ্ছে এক্সপেন্ডিচার অন নন ডিউরেবল গুডস। থার্ডলি সার্ভিস। সার্ভিস বোঝাটা সহজ, এডুকেশন, মেডিকেল কেয়ার, এয়ার, বাস ট্রাভেল, এয়ার ট্রাভেল, ফাইন্যান্সিয়াল সার্ভিস, হেয়ার কাট, লন্ড্রি, লয়ার সার্ভিস, এনিথিং। সো দেশের মধ্যে যত ধরনের সার্ভিসের জন্য খরচ হয় এক বছরে, সেটা হচ্ছে এক্সপেন্ডিচার অন সার্ভিস। এখন এই তিনটা ক্যাটাগরি, এই 1, 2, 3 তিনটা ক্যাটাগরির মোট ব্যয় যদি আপনি যোগ করেন, তাহলে কি পাবেন? তাহলে পাবেন ওই বছরে ওই দেশের মোট কনজাম্পশন এক্সপেন্ডিচার, দ্য ভ্যালু অফ সি। তিনটা ক্যাটাগরি যোগ করলে এই যে সি, এই সি এর ভ্যালুটা পাওয়া যাবে। ওকে, একইভাবে যে আই, আই কি হচ্ছে? আই হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। এটাকে আরেকটু বড় করে লিখলে গ্রস ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। এক বছরে মোট ক্যাপিটাল গুডস এর পেছনে আপনার যে খরচ, সেটা হচ্ছে গ্রস ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। এর মধ্যেও তিনটা ক্যাটাগরি আছে। প্রথমটা হচ্ছে বিজনেস ফিক্সড ইনভেস্টমেন্ট, হুইচ ইজ মেশিনারিজ, ইকুইপমেন্টস, টুলস। উৎপাদন প্রক্রিয়ায় যত ধরনের এরকম মেশিনারিজ লাগে, বা উৎপাদন প্রক্রিয়া ছাড়াও আপনার বাসায়ও যদি আপনার প্রয়োজন হয়, ব্যক্তিগত কাজেও যত ধরনের মেশিনারিজ, টুলস, ইকুইপমেন্টস প্রয়োজন হয়, এক বছরে দেশে এই সকল মেশিনারিজ, টুলস, ইকুইপমেন্টস এর যে মার্কেট ভ্যালু, সেটাকেই বলা হচ্ছে বিজনেস ফিক্সড ইনভেস্টমেন্ট অর নন রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্ট। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে নতুন বাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা, অ্যাপার্টমেন্ট কেনা, ওয়্যার হাউস বা স্টোর, দোকান কেনা। সো যখন আপনি একটা স্ট্রাকচার কিনে নিচ্ছেন, ইনফ্রাস্ট্রাকচার কিনে নিচ্ছেন, যেমন বাড়ি কিনতেছেন বা একটা দোকান বা হচ্ছে ওয়্যার হাউস যেখানে আপনি পণ্য রাখবেন, এমন ইনভেস্টমেন্টকে বলা হচ্ছে রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্ট। এটা ব্যক্তিগত ক্ষেত্রেও হইতে পারে, ব্যবসায়ের ক্ষেত্রেও হইতে পারে।
একটা পার্থক্য এখানে খেয়াল করবেন যে আপনি যখন বাড়ি কিনতেছেন তখন সেটা কিন্তু ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে পড়তেছে, কারণ একটা বাড়ি কিনে ফেললে সেটা আপনাকে ভবিষ্যতে অনেক বেনিফিট দিবে। এই মুহূর্তের ব্যয় এটা আপনাকে ভবিষ্যতে লং টার্ম ধরে একটা সার্ভিস দিবে, ভবিষ্যতের সার্ভিস, এই কারণে এটা ইনভেস্টমেন্ট। বাট একটু আগে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে হাউজিং সার্ভিস, এই যে হাউজিং সার্ভিস, এটা কিন্তু আবার নন ডিউরেবল গুডস, কারণ এটা আপনার প্রত্যেক মাসে রিনিউ করতে হয়, রিনিউ না করলে আপনি ওই বাসায় থাকতে পারবেন না। এই কারণে এটা নন ডিউরেবল, এবং এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? কনজাম্পশনের ক্যাটাগরির মধ্যে পড়ছে। আর যদি আপনি হাউস কিনে ফেলেন বা ফ্যাক্টরি কিনে ফেলেন সেক্ষেত্রে রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্ট। থার্ডলি, বিজনেস ইনভেন্টরি। ইনভেন্টরি শব্দটার সাথে আপনারা পরিচিত নিশ্চয়ই। ইনভেন্টরি বলতে আপনারা কি বুঝেন বলেন তো? যেখানে র ম্যাটেরিয়াল পুরো প্রোডাক্ট গুলো রাখা হয়। আচ্ছা, ইনভেন্টরি বলতে আপনারা বুঝতেছেন যেখানে প্রোডাক্ট গুলো রাখা হয়। আমরা ইনভেন্টরিকে বলতেছি Sir, এটা কোনো স্থান equipment. না। ইনভেন্টরি আসলে কোনো জায়গা না, ইনভেন্টরি হচ্ছে এই যে আনফিনিশড যত প্রোডাক্ট আছে, সরি আনসোল্ড, আপনার প্রোডাক্ট যেগুলো বেচা হয় নাই অথবা যেগুলা প্রোডাকশনের প্রসেসের মধ্যে আছে আনফিনিশড, এবং আপনার কিছু র মেটেরিয়াল, অর্থাৎ একটা অর্থ বছর শেষে আপনার যত অবিকৃত পণ্য এবং প্রোডাকশনের মাঝখানের পণ্য এবং হচ্ছে র মেটেরিয়াল সবগুলা মিলায় আপনার ইনভেন্টরি। ওকে, এখন ইনভেন্টরি কেন আবার এটা ইনভেস্টমেন্টের ক্যাটাগরিতে পড়লো? দেখেন, কারণ inventory- পরবর্তীতে সেটা র ম্যাটেরিয়াল হিসেবে ইউজ হইতে পারে। র মেটেরিয়াল ছাড়াও যদি এটা ফাইনাল প্রোডাক্ট হয়, এই যে আমি বলছি আনসোল্ড ফিনিশড, আপনি শার্ট বানায় আর রাইখে দিচ্ছেন, ওকে, আপনার স্টোরে জমা আছে, হ্যাঁ আপনি জমা রেখে দিচ্ছেন। বিষয়টা হচ্ছে এই যে র মেটেরিয়াল বলেন, প্রোডাকশন প্রসেসে আছে অথবা ফিনিশড গুড, এই সবগুলা থেকেই আপনি ভবিষ্যতে বেনিফিট পাবেন, বর্তমানে পাচ্ছেন না। এটাকে আপনি ভবিষ্যৎ সময়ে মানে নেক্সট ইয়ারে অথবা তার পরের বছরে এগুলাকে সেল করবেন, সেখান থেকে প্রফিট আর্ন করবেন। সো এই মুহূর্তে এই প্রোডাক্ট গুলা ইন এ সেন্স টেকনিক্যালি আপনার কাছেই কেনা রয়ে গেছে, আপনার স্টোরে রয়ে গেছে, মানে আপনার টাকা খরচ করে আপনি এগুলাকে রাখছেন, এগুলোর পেছনে আপনি খরচ করছেন, সেই খরচটা আপনাকে ভবিষ্যতে বেনিফিট দিবে। দ্যাট ইজ ওয়াই বিজনেস ইনভেন্টরি একটা ইনভেস্টমেন্ট। ওকে, সো ইনভেন্টরির সাইজ যত বড় হয় ইনভেস্টমেন্টের ভলিউমটাকে তত বেশি দেখানো হয়। আমাদের এই বিজনেস ফিক্সড এবং রেসিডেন্সিয়ালের সাথে ইনভেন্টরি যদি বড় আকারের হয় তাহলে মোট ইনভেস্টমেন্ট বাড়বে, আর যদি ইনভেন্টরি কম থাকে তাহলে এগুলোর সাথে কম যোগ হবে, ইনভেন্টরি ভ্যালুটা কম দেখা মানে মোট ইনভেস্টমেন্ট ভ্যালুটা কমে আসবে। তো যত বড় ইনভেন্টরি তত বড় ইনভেস্টমেন্ট, যত ছোট ইনভেন্টরি মোট ইনভেস্টমেন্ট তত কমে আসবে। এটা হচ্ছে হিসাব। আর ইনভেন্টরি কেন হয়? একটা সিম্পল প্রশ্ন যে ইনভেন্টরি কেন হয় আসলে, এই আনসোল্ড ফিনিশ প্রোডাক্ট, হ্যাঁ, বা হচ্ছে স্টক র মেটেরিয়াল কেন হয়? বিকজ আপনি একটা ইয়ারে এক্স্যাক্টলি এস্টিমেট করতে পারবেন না কতখানি আপনার সেল হবে, বেশি হইতে পারে কমও হইতে পারে, বাট আপনি কখনো কম প্রডিউস করবেন না। আপনি চাইবেন যদি আপনার মার্কেট ডিমান্ড থাকে বা আপনার পক্ষে সম্ভব হয় যে আপনি বেশি সেল করবেন, তো এই কারণে আপনি প্রোডাকশন অলওয়েজ অতিরিক্ত করবেন যাতে সময়ের সুযোগ নেওয়া যায়। সো এই কারণে এই অতিরিক্ত পণ্যের অনেকখানি আপনার ইনভেন্টরিতে জমা থাকতেছে। ফাইন, সো ইনভেস্টমেন্টের তিনটা ক্যাটাগরি বুঝলেন। এই তিনটা ক্যাটাগরির ভ্যালুকে যদি আমরা যোগ করি তাহলে পাবো আই এর ভ্যালু। ওকে, আই অথবা এটাকে আরেকটু ইয়েতে বললে জিআইও বলা যেতে পারে। দেখেন এখানে লেখা আছে যে গ্রস ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার আই, এই গ্রসটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে এটাকে জিআইও বলা যেতে পারে। ওকে ফাইন, গেল ইনভেস্টমেন্টের ক্যাটাগরি। ইনভেস্টমেন্টের সাথে জড়িত দুইটা টপিক একটু বুঝাইতে হবে। প্রথম টপিকটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। একটু আগে একটা জায়গায় আপনারা দেখছিলেন ডেপ্রিসিয়েশন। তো এই শব্দের মানে জানেন কেউ? আচ্ছা, ডেপ্রিসিয়েশন মানে একজন বলেছেন ক্ষয়। তো ডেপ্রিসিয়েশন হচ্ছে ক্ষয়, ভেরি কারেক্ট। কিসের ক্ষয়? আমরা যখন উৎপাদন করি, উৎপাদন প্রক্রিয়া আমাদের যে মেশিনারি গুলো ব্যবহার হয় এগুলা ব্যবহার হতে হতে ধীরে ধীরে ক্ষয় হইতে থাকে, এগুলার এফিসিয়েন্সি ড্রপ হইতে থাকে, বিভিন্ন পার্টস নষ্ট হয়ে যায়, সামটাইমস এগুলোকে রিপেয়ার করতে হয় অথবা রিপ্লেস করে ফেলতে হয়। সো মেশিনারিজ নিডস টু বি রিপ্লেসড অর রিপেয়ার্ড বিকজ দে ওয়্যার আউট ইন টাইম, সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়। সো এখন এই টুলস, মেশিনারিজ, ইকুইপমেন্টস ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে আমাদের
এইটার পেছনে বেশ একটা বড় অঙ্কের টাকা খরচ হয় রিপেয়ার করতে বা রিপ্লেস করতে। তো এই ডেপ্রিসিয়েশন কস্টটা আমাদের মোট উৎপাদনের ভ্যালুকে কমিয়ে নিয়ে আসে। কারণ আপনি চিন্তা করেন, আপনি মেশিনারি যেটা আপনার ইনভেস্টমেন্ট আসলো সেটার পেছনে আপনি খরচ করলেন, এটা আপনার জিডিপির অংশ, এবং এটা দিয়ে আপনি যা উৎপাদন করতেছেন সেটাও আপনার জিডিপির অংশ। কিন্তু যে ক্ষয়টা হচ্ছে, ক্ষয়ের কারণে আপনাকে আবার রিপেয়ার বা রিপ্লেস করতে হচ্ছে, এইটা আপনার এই মোট উৎপাদনের ভ্যালুকে কমিয়ে আনতেছে। সে কারণে এই ডেপ্রিসিয়েশনের ভ্যালুটা জিডিপি থেকে বাদ চলে যায়, মানে মাইনাস হয়ে যায়। জিডিপি ডেপ্রিসিয়েশন বা ক্ষয় যত বেশি হবে, জিডিপি ভ্যালু তত ছোট হবে আসলে। ওকে, ফাইন। এরপরের টপিকটা হচ্ছে নেট ইনভেস্টমেন্ট এবং ক্যাপিটাল স্টক। তো এই যে নেট ডিপ্রিসিয়েশনের কথা বললাম, ধরেন আপনার দেশে একটা বছর মোট যে ইনভেস্টমেন্ট হয়েছে সেটা হচ্ছে গ্রস ইনভেস্টমেন্ট। গ্রস ইনভেস্টমেন্ট মধ্যে কি থাকবে? ওই যে টুলস, মেশিনারিজ, ইকুইপমেন্টস থাকবে, আবার অ্যাপার্টমেন্ট থাকবে, স্টোরস, ওয়্যার হাউস থাকবে, আবার ইনভেন্টরিও থাকবে। সো এই যে টোটাল ইনভেস্টমেন্ট, এর মধ্যে অনেক মেশিনারি এই বছর উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হবে। সো যতটুকু ক্ষয় হয়েছে সেই ভ্যালুটাকে আপনি বাদ দেন, মাইনাস করেন, তাহলে এই বছরে অ্যাকচুয়াল যে ইনভেস্টমেন্ট সেটাই হচ্ছে নেট ইনভেস্টমেন্ট। সো নেট ইনভেস্টমেন্ট ইকুয়ালস টু এই বছরের মোট ইনভেস্টমেন্ট মাইনাস ডেপ্রিসিয়েশন, যে ক্ষয়টা হয়েছে। আরেকটা ইকুয়েশন হচ্ছে আমার দেশের মোট ক্যাপিটাল স্টক কত। ক্যাপিটাল বলতে বুঝাচ্ছে যে মেশিনারিজ, টুলস, ইকুইপমেন্ট, স্টোরস, ওয়্যার হাউস সব মিলায়া আমার দেশে এই মুহূর্তে বা একটা অর্থ বছরের শেষে কতটুকু মোট ক্যাপিটাল আছে। এটা কিভাবে বের করবেন? সহজ একটা ফর্মুলা, এই বছরের শুরুতে কতটুকু ক্যাপিটাল ছিল প্লাস এই বছর নতুন করে কতটুকু ক্যাপিটাল যুক্ত হয়েছে। ধরেন এটা অর্থ বছর 2024-25, 2024-25-এর শেষে অর্থাৎ জুলাই 2025 আমি হিসাব করব আমার দেশের মোট ক্যাপিটাল স্টক কত বিলিয়ন ডলারের ক্যাপিটাল স্টক আমার আছে। কিভাবে বের করব? এই অর্থ বছরের শুরুতে অর্থাৎ 2024-এর জুলাইতে ক্যাপিটাল স্টক কত ছিল সেই ভ্যালুটা আমার লাগবে। ধরা যাক এটা হচ্ছে 100 বিলিয়ন ডলার। এই পরিমাণ টুলস, মেশিনারিজ, ইকুইপমেন্টস আমার আছে, এবং এই বছর নতুন করে আমি আরো অনেকগুলো টুলস, মেশিনারিজ যোগ করেছি। সো এই মোট ভ্যালুটাই হচ্ছে ক্যাপিটাল এন্ড অফ দ্য পিরিয়ড। এখন এইখানে একটা বিষয় হচ্ছে এই নেট ইনভেস্টমেন্ট যদি নেগেটিভ হয়, মানে লেস দেন জিরো হয়, তাহলে আপনার ক্যাপিটাল এন্ড অফ দ্য পিরিয়ড কমে যাবে, তাই না? সো কখন নেট ইনভেস্টমেন্ট নেগেটিভ হবে এবং কখন ক্যাপিটাল কমে যাবে এন্ড অফ দ্য পিরিয়ড, কেউ বলতে পারবেন? ডেপ্রিসিয়েশন অনেক বেশি হইলে। রাইট, অনেক বেশি হইলে না স্যার, ডেপ্রিসিয়েশন যদি গ্রস ইনভেস্টমেন্টের চাইতেও বেশি হয়। ওকে, সিচুয়েশনটা হচ্ছে এরকম যে যদি ডেপ্রিসিয়েশন, এই যে দেখেন, ডেপ্রিসিয়েশন ইজ গ্রেটার দ্যান গ্রস ইনভেস্টমেন্ট, যে আপনার মোট এই বছর যত ইনভেস্ট করেছেন টুলস, মেশিনারিজ, স্টোরস, ওয়্যার হাউস, ইনভেন্টরি মিলায়া মোট যত ইনভেস্টমেন্ট হয়েছে তার চেয়ে ডেপ্রিসিয়েশন বেশি হয়েছে, তাহলে এই যে ইকুয়েশনটায় আসেন, এই পাশের ভ্যালুটা বড়, এটা ছোট, তাহলে নেট ইনভেস্টমেন্ট হয়ে যাবে নেগেটিভ, লেস দ্যান জিরো। সো নেগেটিভ একটা ভ্যালু যখন আপনি এখানে বসাবেন তখন আপনার বছর শেষে ক্যাপিটাল স্টক কমে যাবে। বছরের শুরুতে যদি 100 বিলিয়ন হয়, এখানে যদি -5 বিলিয়ন হয়, তখন আপনার এন্ড অফ দ্য পিরিয়ড ক্যাপিটাল স্টক কমে আসবে। এখন স্যার বলতে পারেন যে নর্মালি কি ঘটনাটা এরকম হয়, ডেপ্রিসিয়েশন কি এত বেশি হয় কিনা? এটা রেয়ার কিছু ক্ষেত্রে হতে পারে। ন্যাচারালি প্রত্যেক বছর আপনি ধরেন এরকম 50-60 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট করেন, আর ধরেন 5-7 বিলিয়ন ডলারের ডেপ্রিসিয়েশন হয়। তো সেগুলা বাদ দিলে নেট ইনভেস্টমেন্ট আপনার একটা পজিটিভ সংখ্যাই থাকে এবং আমাদের ক্যাপিটাল স্টক বাড়ে। বাট কিছু ক্ষেত্রে ডেপ্রিসিয়েশনের মাত্রা অনেক বেশি হইতে পারে, খুব রেয়ার কয়েকটা কেসে। বলেন তো কোন কেসে হতে পারে ডেপ্রিসিয়েশন মোট ইনভেস্টমেন্টের চাইতেও বেশি? হ্যাঁ, ন্যাচারাল ডিজাস্টার Right. হলে বা ওয়ার হলে। এক্স্যাক্টলি, ভেরি কারেক্ট। যদি আপনার দেশে যুদ্ধ লাগে অথবা বড় দুর্যোগ হয়, সেক্ষেত্রে প্রচুর টুলস, মেশিনারিজ এবং আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, ফ্যাক্টরি এগুলো ধ্বংসপ্রাপ্ত হবে, সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টের চাইতে ডেপ্রিসিয়েশন বেশি হবে। মানে ওইটা ন্যাচারাল উৎপাদন প্রক্রিয়া ডেপ্রিসিয়েশন না, ওইটা হচ্ছে মানে এক্সটার্নাল কজে ডেপ্রিসিয়েশন বেড়ে যাবে। ফাইন। আরেকটা টপিক হচ্ছে ফাইন্যান্সিয়াল এবং ফিজিক্যাল ইনভেস্টমেন্ট। আমরা এতক্ষণ ধরে যে ইনভেস্টমেন্ট বারবার বলতেছি, এটা কিন্তু আমরা যে দেখাইলাম 3টা ক্যাটাগরি,
ওই বিজনেস ফিক্সড, রেসিডেন্সিয়াল এবং ইনভেন্টরি, এই প্রত্যেকটা জায়গার মধ্যে এগুলো ছিল ফিজিক্যাল ইনভেস্টমেন্ট। আমরা একবারও কিন্তু টাকার কথা বলি নাই। আমরা যতবার ইনভেস্টমেন্ট বুঝাইছি আমরা কিন্তু ট্যাঞ্জিবল জিনিস বলছি, ট্যাঞ্জিবল জিনিস, এই যে ফ্যাক্টরিজ, মেশিনারিজ, এগুলোর কথা বলছি। সো ইকোনমিক্সে যখনই আপনি ইনভেস্টমেন্ট শুনবেন বা ক্যাপিটাল গুডস শুনবেন, ফার্স্টে প্রাইমারিলি আপনাকে ধরতে হবে এগুলো হচ্ছে মেশিনারিজ, টুলস নিয়ে কথা বলা হচ্ছে। আর যখন আমরা বিজনেস ক্যাপিটাল বা বিজনেস ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলি তখন সেটা হচ্ছে টাকা। ওকে, আদারওয়াইজ ফার্স্টলি আমার প্রাইমারিলি ইনভেস্টমেন্ট বলতে আসলে আমরা টুলস, ইকুইপমেন্টস, এগুলোর ভ্যালুকে বুঝাই। এরপর আসেন থার্ড ক্যাটাগরি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের দুইটা খাত আছে, একটা হচ্ছে গভর্নমেন্টের কনজাম্পশন এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট। গভর্নমেন্ট কনজাম্পশনের মধ্যে সহজ কিছু জিনিস আছে, যেমন এটা হচ্ছে সরকার পরিচালনার ব্যয়, সরকারকে ভোগ করতে হয় এমন কিছু ব্যয়। যেমন ধরেন সরকারি যে চাকরিজীবী তাদের বেতন, যত সরকারি আমলা, কর্মচারী, কর্মকর্তা আছে, কয়েক লাখ আছে বাংলাদেশে, সো এদের যে বেতন দিতে হয় এটা হচ্ছে সরকারের প্রথম কনজাম্পশন এক্সপেন্ডিচার। এর সাথে আছে মিলিটারি লজিস্টিক্স, যেমন আপনাকে বিভিন্ন অস্ত্র কিনতে হয়, পোশাক কিনতে হয়, তারপরে আরো এই ধরনের বিভিন্ন জিনিস আপনার সরাসরি প্রয়োজন হয়। হ্যাঁ, ইভেন খাদ্যপণ্য হইতে পারে যে এদের জন্য আপনার মিলিটারি বা পুলিশ চালানোর জন্য রেশন দিতে হয়। সো এই রেশনের যে খাদ্য শস্য পণ্য আছে এগুলো হচ্ছে আপনার গভর্নমেন্টের কনজাম্পশন এক্সপেন্ডিচার। সো গভর্নমেন্ট এগুলো সরাসরি কনজিউম করে ফেলতেছে। আর সেকেন্ডলি গভর্নমেন্টের যে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, সেগুলো হচ্ছে দেশের যে ইনফ্রাস্ট্রাকচার, হেলথ কেয়ার, এডুকেশন, এনার্জি, ট্রান্সপোর্টেশন এবং আদার পাবলিক সার্ভিসেস, এই দুইটা সেক্টর মিলে গভর্নমেন্টের টোটাল এক্সপেন্ডিচার। এর মধ্যে থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ট্রান্সফার পেমেন্ট, এটা কিন্তু গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে ধরা যাবে না। আর কেন? আমরা যে জিডিপির মধ্যে প্রথমে বলছিলাম যে ট্রান্সফার পেমেন্ট বা ভাতাগুলো জিডিপি থেকে এক্সক্লুডেড। সো এই এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে এসেও গভর্নমেন্টের ব্যয়ের মধ্যে থেকে আমরা এই যে ব্যয়গুলো, এই ব্যয়গুলোকে বাদ দিয়ে বাকিগুলোকে ধরতেছি। স্যালারিজ, লজিস্টিক্স এবং ইনফ্রাস্ট্রাকচার সব মিলায় হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের ভ্যালু। লাস্টলি নেট এক্সপোর্ট, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। যখন আপনার দেশে এক্সপোর্টের পরিমাণ বেশি হবে, ইম্পোর্ট কম হবে, নেট এক্সপোর্টের ভ্যালুটা পজিটিভ হবে, এই সিচুয়েশনটাকে বলা হয় ট্রেড সারপ্লাস। সারপ্লাসের বাংলা বললে হয় উদ্বৃত্ত। বাণিজ্য করেছেন, বাণিজ্যে আপনার এক্সপোর্টের চাইতে ইম্পোর্টের চাইতে এক্সপোর্ট বেশি হয়েছে, ইম্পোর্ট কম হয়েছে, আপনার দেশে উদ্বৃত্ত আছে, আপনার দেশে টাকা ঢুকছে বেশি, বের হয়েছে কম, আপনার জন্য টাকা আসে বেশি। তো তখন সেক্ষেত্রে জিডিপির ভ্যালুটা নেট এক্সপোর্টের কারণে বড় হবে। আর এমন যদি হয় ইম্পোর্ট বেশি, এক্সপোর্ট কম, তাহলে নেট এক্সপোর্ট নেগেটিভ, সেক্ষেত্রে আপনার ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি আছে। এবং এই নেগেটিভ ভ্যালুটা যদি আপনি জিডিপির ইকুয়েশনে বসান, আমাদের ইকুয়েশনটা কি ছিল? সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স। সো এনএক্স এর ভ্যালুটা যখন নেগেটিভ হবে তখন জিডিপির ভ্যালুটা ছোট হয়ে আসবে। এখন বাংলাদেশের ক্ষেত্রে সিচুয়েশনটা কি? ক্যান এনিওয়ান টেল মি যে বাংলাদেশের ট্রেড সারপ্লাস হয় নাকি ডেফিসিট হয়? স্যার ডেফিসিট। ডেফিসিট এটা কত পরিমাণে হয় বলতে পারবেন? আচ্ছা, আমি দেখাই দিই, রিয়েল ডেটা দিয়ে দেখাই দিই। 2023 সালের ডেটা অনুযায়ী আমাদের এক্সপোর্টের পরিমাণ ছিল $57.5 বিলিয়ন এবং আমরা ইম্পোর্ট করেছি অলমোস্ট $78 বিলিয়ন। অর্থাৎ আমাদের প্রায় $20.5 বিলিয়ন ডেফিসিট আছে, বাণিজ্য ঘাটতি আছে। আমরা $20 বিলিয়ন অতিরিক্ত ইম্পোর্ট করি। এখন এই ডেফিসিটের কারণ কি? কেউ বলতে পারবেন যে এত বড় ট্রেড ডেফিসিট আমাদের প্রত্যেক বছরই থাকতেছে কেন? পপুলেশন। নো, পপুলেশনের কারণে আমি ইম্পোর্ট বেশি করব? অপশন। হ্যাঁ, চাহিদা বেশি। মানে কারাপশন, মানে বাজারের মধ্যে বিভিন্ন সিন্ডিকেট যেগুলো প্রোডাকশনের ক্ষেত্রে তৈরি হয়। না, সিন্ডিকেটের কারণে বাজারে দাম বা হচ্ছে সাপ্লাই কমে যায়। এটা তো ইন্টারন্যাশনাল ব্যাপার। এক্সপোর্ট করতেছেন বাইরের কোন দেশে বা বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতেছেন, আপনার কেন এত বেশি ইম্পোর্ট করতে হবে? এটা হচ্ছে প্রশ্ন। স্যার আমরা স্বনির্ভর না, তাই স্যার। আচ্ছা, কাছাকাছি যাচ্ছেন আপনি। ব্যাপারটা দেখাই। ব্যাপারটা হচ্ছে আপনি যে এই যে $57 বিলিয়ন প্রোডাক্ট এক্সপোর্ট করছেন, এই এক্সপোর্টের জন্য আপনার যে র ম্যাটেরিয়াল প্রয়োজন হয়েছে, মেশিনারি প্রয়োজন হয়েছে, টুলস ইকুইপমেন্টস প্রয়োজন হয়েছে, এর বেশিরভাগই আপনার ইম্পোর্ট করতে হয়। অর্থাৎ যা আমরা এক্সপোর্ট করি এইটার যে মূল
ফাউন্ডেশন, এই র মেটেরিয়াল এবং হচ্ছে টুলস মেশিনারিজ এর বেশিরভাগ বাইরে থেকে আসে। এই কারণে আমাদের ইম্পোর্টের ভলিউমটা অনেক বড়। 2014-15 ডেটাতে দেখা গেছে মোট ইম্পোর্টের মাত্র 11% হচ্ছে কনজামশন, মানে বিদেশি খাদ্য, বিদেশি পোশাক, বিদেশি কসমেটিক্স, হ্যাঁ, বিদেশি যা যা আমরা ভোগ করি এগুলা মোট ইম্পোর্টের 11%। বাকি পুরোটাই হচ্ছে প্রোডাক্টিভ। সো মোস্ট অফ আওয়ার ইম্পোর্টস আর প্রোডাক্টিভ। সো আমাদের এই প্রোডাকশন সেক্টরটাকে বাঁচায় রাখার জন্য বা প্রোডাক্টিভ রাখার জন্যই আসলে বেশিরভাগ ইম্পোর্ট করতে হয়। দ্যাট ইজ ওয়াই আমরা প্রত্যেক বছর একটা ট্রেড ডেফিসিটে পড়তেছি। সো দেশের ইকোনমির একটা বড় অংশ এই ইন্ডাস্ট্রিগুলোর উপরে দাঁড়ায় আছে। সো এখানে আমাদের আসলে এমন উপায় নাই। উপায়টা হচ্ছে আস্তে আস্তে সেক্টর গুলাকে, র মেটেরিয়াল এবং মেশিনারি সেক্টরটাকে নিজের দেশে স্থাপন করা, এস্টাবলিশ করা, যাতে করে বাইরে থেকে না আনতে হয়। সো আরেকটা মজার প্রশ্ন হচ্ছে স্যার, এই যে $20 বিলিয়ন আমাদের ঘাটতি হতেছে, অর্থাৎ দেশের বাইরে থেকে আমরা পাচ্ছি এত $1 বিলিয়ন, চলে যাচ্ছে আবার $77 বিলিয়ন। তারপরও আমাদের সেন্ট্রাল ব্যাংকে বা বাংলাদেশ ব্যাংকে ধরেন $10-15 বিলিয়ন রিজার্ভ থাকে। এইটা কিভাবে থাকে? আমাদের দেশ থেকে চলে যাচ্ছে বেশি, আসতেছে কম, তারপরও রিজার্ভ আছে কেমনে? কে বলতে পারবেন? রেমিটেন্স আছে। এক্স্যাক্টলি, দ্য রাইট আনসার ইজ রেমিটেন্স। সো রেমিটেন্স আমাদের এখানে মানে প্রায় 20-25 বিলিয়ন বা তারও বেশি, অনেক অনেক রেমিটেন্স আসে। সো এর ফলে আমাদের দেশে অলওয়েজ মোটামুটি একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ফরেন ডলার রিজার্ভ থাকে, যেটাকে ব্যবহার করে আমরা আবার বিভিন্ন পণ্য পারচেস করি। এখন এই যে রেমিটেন্সের ভ্যালু, এইটা কি জিডিপির অংশ? না স্যার। কেন জিডিপির অংশ না? স্যার এটা আমাদের দেশের অভ্যন্তরে উৎপাদিত না স্যার, এটা বাইরের দেশে উৎপাদন। এক্স্যাক্টলি, রেমিটেন্স যেটা আসতেছে সেটা বাইরের দেশের জিওগ্রাফির মধ্যে উৎপাদিত হচ্ছে। আমার দেশের মানুষ উৎপাদন করতেছে, কিন্তু এটা ওই দেশের বর্ডারের মধ্যে। এই কারণে আমার জিডিপির অংশ এটা হইতে পারবে না, এটা ওদের দেশের জিডিপির অংশ হবে। তাইলে এই যে টাকাটা আমরা পাচ্ছি বাইরে থেকে, আমার সিটিজেনের মাধ্যমে আমি পাচ্ছি, এটাকে কিভাবে হিসাব করব? এটা হিসাব করার আরেকটা ব্যাপার আছে, আরেকটা নাম আছে, যেটা হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্টের ভ্যালুটা বের করা কঠিন কিছু না। দেখেন, সূত্রটা হচ্ছে আপনার জিডিপির ভ্যালুটা লাগবে, জিডিপির ভ্যালুর সাথে আপনি একটা জিনিস যোগ করবেন, ফ্যাক্টর পেমেন্টস ফ্রম অ্যাব্রোড, অর্থাৎ বিদেশ থেকে আপনার সিটিজেনরা যে টাকা পাঠাচ্ছে এটা আপনি যোগ করবেন। মাইনাস করবেন কোনটা? আপনার দেশে যে বিদেশিরা কাজ করে সেটা। ধরেন আমাদের মেট্রো রেলে চাইনিজ লোকজন কাজ করে, পারমাণবিক কেন্দ্রে রাশিয়ান লোকজন কাজ করে, এক্সপ্রেসওয়েতে জাপানিরা কাজ করতেছে, বিভিন্ন ব্যবসা করতেছে। ওই যে আপনার ইয়ে থেকে আপনাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে হরেক রকমের বিদেশি কোম্পানির ব্যবসা আছে। সো এরা যে প্রফিট করতেছে এটা দেশে নিয়ে, ওদের দেশে নিয়ে যাচ্ছে, সেটা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, এটা মাইনাস হবে। এবং এটা আমাদের দেশে, এটা দেশের অভ্যন্তরে উৎপাদন, কিন্তু বাইরের কোম্পানি বা বাইরের মানুষ দেশের ভিতরে কাজ করলে সেটা কিন্তু জিডিপির মধ্যে আসে, কারণ দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য, এই কারণে জিডিপির ভ্যালুতে আসে। এখন আমরা যখন জিএনপি বের করব, তখন জিডিপি থেকে ওই বিদেশিদের আয়টাকে বাদ দিয়ে দিব, আর আমার সিটিজেন, বাংলাদেশি সিটিজেন যারা বাইরে থেকে টাকা পাঠাচ্ছে তাদের টাকাটা এখানে ইনক্লুড করব, যেটা কিন্তু আবার জিডিপির মধ্যে ছিল না। যেহেতু এটা বাইরের বর্ডারে আছে এই কারণে জিডিপিতে ছিল না, এখন এটা জিডিপির সাথে যুক্ত হয়ে যাবে। সো এই দুইটার যেই ডিফারেন্স সেটাকে বলা হচ্ছে নেট ইনকাম ফ্রম নন রেসিডেন্টস। সো এই যোগফলটাই হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপির ভ্যালুটা আমাদের জিডিপির ভ্যালুর চাইতে একটু বেশি। জিডিপির ভ্যালুটা আপনাদেরকে দেখাইছিলাম $437 বিলিয়ন, এখন জিএনপির ভ্যালুটা দেখেন $454 বিলিয়ন, বিকজ আমাদের এই রেমিটেন্স ইনকামটা অনেক হাই। যত টাকা বাইরে আমাদের যায় তার থেকে অনেক বেশি টাকা আমরা বাইরে আমাদের যে সিটিজেনরা আছে বাংলাদেশি তাদের কাছ থেকে পাই। সো এই কারণে আসলে বিদেশি মানে রেমিটেন্স আমাদের অর্থনীতির বড় একটা শক্তি এবং রেমিটেন্সের মাধ্যমে চলে, এবং এই কারণে তাদেরকে কি বলা যায়, আমাদের ইকোনমির একটা বড় চালিকা শক্তি আপনি ধরতে পারেন। আর 2-3টা জিনিস বলে শেষ করি। এই ইকুয়েশন গুলো জাস্ট একটু মাথায় রাখেন, ডিটেলসে জানার দরকার নাই। নেট ডোমেস্টিক প্রোডাক্ট বলে একটা জিনিস আছে। নেট ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে জিডিপি থেকে ডেপ্রিসিয়েশনের বিয়োগফল।
আর এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে জিএনপি থেকে ডেপ্রিসিয়েশনের বিয়োগফল, তাহলে আপনার নেট ন্যাশনাল প্রোডাক্ট পাওয়া যায়। অ্যাকচুয়াল যেই ইনকামটা থাকতেছে এখানে, অ্যাকচুয়াল যে প্রোডাকশনটা থাকতেছে ডেপ্রিসিয়েশনের পরে। আর প্রাইভেট ডিসপোজেবল ইনকাম, ডিসপোজেবল শব্দটার অর্থ হচ্ছে ব্যবহারযোগ্য ইনকাম। আপনার পার্সোনাল ইনকাম যেটা আপনি প্রত্যেক মাসে বেতন পাচ্ছেন সেখান থেকে ট্যাক্স বাদ দিলে যা থাকে যেটাই আপনি ব্যবহার করতে পারেন, এটাকে বলে ডিসপোজেবল ইনকাম। ওকে ফাইন, এই হচ্ছে আপনার ইনকাম মেজার করার কয়েকটা পদ্ধতি। জিডিপি নিয়ে আলোচনা করলাম, জিএনপি নিয়ে শর্টকাট বললাম, আর এগুলা নিয়ে আর আলোচনা বিস্তারিত করছি না। আজকের আলোচনা মোটামুটি এই পর্যন্ত, এখানে শেষ। নেক্সট ক্লাসে আমরা এই নমিনাল এবং রিয়েল জিডিপি এইখান থেকে শুরু করব। এটা ক্লাসরুমে বুঝাতে হবে কারণ এখানে একটু হিসাব কিতাব আছে, অঙ্ক আছে একটু। ওকে, সো আজকের ক্লাসের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। দুইটা ক্লাসের উপরে যদি বুঝেন নাই এরকম কোনো ব্যাপার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। এখান থেকে স্যার কোশ্চেন কিরকম আসতে পারে? বুঝতে পারিনি স্যার, কিছু বলছেন? এখান থেকে কোশ্চেন কিরকম আসতে? আচ্ছা, কোশ্চেন কিরকম আসতে পারে? অনেক রকমই আসতে পারে স্যার। যেমন আপনার এক্সপেন্ডিচার অ্যাপ্রোচটাকে ব্যাখ্যা করতে বলতে পারে, ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচটাকে ব্যাখ্যা করার জন্য বলতে পারে, এরকম প্রশ্ন আসছে বিগত সময়ে। তারপরে আপনার এক্সপেন্ডিচার অ্যাপ্রোচের ভিতরে যে কম্পোনেন্ট গুলো আছে, যে কনজাম্পশন এক্সপেন্ডিচারের মধ্যে কি কি থাকবে, এগুলাকে আপনি বুঝায় দেন, বা ইনভেস্টমেন্ট আসলে একটা দেশের জন্য কেমন হয় এটা একটু বুঝায় দেন, এরকম আসতে পারে। আবার এছাড়া আর কি আসতে পারে, এর পরবর্তী ক্লাসে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ক্যালকুলেশনও আসে পরবর্তীতে, যেটা আমি বুঝাবো। আর এখান থেকে একদম বেসিক প্রশ্ন আসে, এগুলো কঠিন কিছু হয় না। আজকে যেগুলো বর্ষে বুঝাইলাম এগুলো হচ্ছে জিডিপির একদম বেসিক্স থেকে সহজ প্রশ্ন হয়, কঠিন তেমন কিছু হয় না। জিডিপির এক্সক্লুশন, শর্টকামিং এগুলোও থাকতে পারে। শর্টকামিং নেক্সট ক্লাসে বলে দিব ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্ত যতটুকু আপনারা দেখলেন, এর উপরে যদি প্রশ্ন থাকে আপনি নিশ্চয়ই সেটা ক্লাসরুমেও করতে পারবেন। সো প্রশ্ন থাকলে মাথায় রাখেন বা নোটে লিখে রাখেন, ইনশাল্লাহ ক্লাসরুমে সেগুলো আমি সলভ করে দিতে পারবো। আজকে আর না আগাই, এ পর্যন্তই শেষ করছি ক্লাস। দেখা হবে ইনশাল্লাহ ক্লাসরুমে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।